কাউন্সিল না কাউন্সিলর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকেও কিন্তু আমরা চলে আসলাম আমাদের ধারাবাহিক যে আয়োজন। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের ধরে ধরে সলভ করে দিব ইনশাআল্লাহ, এবং আলহামদুলিল্লাহ কথা রাখার জন্য আবারও চলে আসলাম। আর এটা আপনাদেরকে জানিয়েছি অনেকবার যে বিগত বছরের প্রশ্নগুলো যদি প্রত্যেকটা প্রশ্ন আপনি অপশন ধরে ধরে পড়তে পারেন ব্যাখ্যা সহকারে, সো ইনশাআল্লাহ আপনার মধ্যে এই পরিমাণ নলেজ গ্যাদার হবে। এক তো হচ্ছে অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো প্রশ্ন যদি কমন নাও আসে, যেই ক্লাসগুলো করে করে যে ইনফরমেশনগুলো আপনি জানবেন, যে নলেজটা আপনার মধ্যে গ্যাদার হবে, ওই নলেজ দিয়ে ওই ইনফরমেশন দিয়ে যে কোনো অজানা প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তার মানে কোনো প্রশ্ন যদি কমন না পড়ে তবু আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। কেন? কারণ মজার ব্যাপার হচ্ছে আসলে কমন না পড়ার কোনো সিস্টেমই নাই। বাইরের কথা বুঝছেন না বুঝেন নাই? ধরেন 1 থেকে 10 কথার কথা, হ্যাঁ। সো 1 থেকে 10-এর মধ্যে কোন একটা ডিজিট, সেটা হইতে পারে 5, 6, 7, আর যে কোনো ধরেন একটা পরীক্ষায় আসবে। আচ্ছা, এখন এই 1 থেকে 10 আপনি ধরেন জানেন, 1 থেকে 10 আপনি জানেন। এখন 1 আসলেও কমন, 2 আসলেও কমন, 3 আসলেও কমন, 4 বললেও কমন, যাই বলুক 1 থেকে 10 আপনি জানেন। 1 থেকে 10-এর মধ্যে জানা মানে 1 বললেও কমন, 2 বললেও কমন, 3 বললেও, 4 বললেও, 5 বললেও, যাই বলে সবই তো আপনার কাছে কমন। তার মানে আপনি যদি একবার বুঝতে পারেন যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে, এবং সেই জায়গাগুলা বা সেই টপিকগুলো যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন, তো যেখান থেকে প্রশ্ন আসুক আপনার তো কমন, কারণ এর বাইরে তো আর আসবে না। বাইরের কথা বুঝছেন না বুঝেন নাই? মানে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন, যেখান থেকে প্রশ্ন আপনি পারবেন। কারণ কমনের মানে আপনার মানে আনকমন হওয়ার কোনো সিস্টেম নেই, সবই কমন পড়ে যাবে। কারণ প্রতি বছর ধরেন কথার কথা আমি যদি বলি যে বয়স থেকে প্রশ্ন আসে, তো ধরেন বয়স আপনি পারেন, তো বয়স থেকে যে কোনো প্রশ্ন আসে তো আপনার কমন, কারণ আপনি তো বয়স পারেন। তো যে বয়সের যেখান থেকে প্রশ্ন করুক আপনার জন্য তো কমন। আনকমন বলতে কোনো কথাই নেই। নারেশন আপনি পারেন, কমপ্লিটিং সেন্টেন্স পারেন, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পারেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি পারেন, আর্টিকেল পারেন, অর্থাৎ এই টপিকগুলো হচ্ছে নিবন্ধনের সিলেবাসে আছে আর কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনি পারেন, সিনোনিম অ্যান্টোনিম পারেন, ফ্রেজ ইডিয়ম পারেন। তাহলে আনকমন হওয়ার কোনো সুযোগ আছে? কারণ যেহেতু প্রশ্নগুলো এগুলোর মধ্যেই আসবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা যেখান থেকে ক্লাসটি দেখছি একটু দ্রুত শেয়ার করে দিব ইনশাল্লাহ। অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, এবং যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। বাদল ভাই শেয়ার করে ডান লিখেছেন, সানিয়া আক্তার, শামীম ভাইয়া, নীরব ইসলাম শেয়ার করে ডান লিখেছেন, রিয়া দাস, আবু জাফর ভাইয়া, নীরব ইসলাম, মুক্তাইতি, তানিয়া, তাসনিয়া, নাফিজা, ফ্লিপ, তানজিমা, জাহাঙ্গীর, আবু জাফর, নীলাকার, সামিয়া, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেক ভাই বোন শেয়ার করে ডান লিখে দিয়েছেন। এখনো পর্যন্ত যারা শেয়ার করে ডান লিখে নেই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ। কারণ আজকেও কিন্তু আমরা খুবই অ্যামেজিং প্রশ্নগুলো সলভ করব। আজকে কিন্তু আমাদের নিবন্ধনের প্রশ্ন ছিল ক্লাস 5, যেহেতু ডিসেম্বরে নিবন্ধনের সার্কুলার দিবে, সেই জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতেছি। আর সবচেয়ে উত্তম ছাত্র সে যে পরীক্ষার আগেই নিজেকে প্রস্তুত করে রাখে, যখনই পরীক্ষা হোক আই এম রেডি টু ফাইট। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো সবচেয়ে উত্তম যোদ্ধা সে যে সবসময় নিজেকে প্রস্তুত রাখে, যখনই যুদ্ধ হোক আই এম রেডি। এবং সবচেয়ে উত্তম বান্দা সে যে সবসময় নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখে, ইমান আমল ঠিক মতো বানায় রাখে। তাহলে যখনই মৌত আসুক আই হ্যাভ নো ফিয়ার, কোনো ভয় নাই। ঠিক আছে ইনশাল্লাহ? কথা ঠিক কিনা? গুড, ইটস ফাইন। ঠিক আছে। সো যখন আপনি কোয়ালিফাইড তখন এভরিথিং ইজ ওকে। সো আপনি যদি কোয়ালিফাইড না হইতে পারেন, দেখবেন আপনার পদে পদে দোষ। আপনি মানে হচ্ছে মানে ডান দিক হয়ে হাঁটলে তাও দোষ, বাম দিক হয়ে হাঁটলে তাও দোষ, আপনি উপরের দিকে তাকায় হাঁটলে তাও দোষ, নিচের দিকে তাকায় হাঁটলে দোষ। কি রে ভাই, হ্যাঁ নিচের দিকে তাকায় হাঁটে গেন। কিন্তু আপনি যদি নিজেকে কোয়ালিফাইড বানাইতে পারেন, ইটস ফাইন। ঠিক আছে। তো কোয়ালিফাইড হইতে হবে। সো সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব। আমরা কিন্তু খুব দ্রুত ক্লাস শুরু করে দিব, কারণ আমরা ইদানিং চেষ্টা করছি ইনশাল্লাহ দ্রুত যাতে ক্লাস শুরু করা যায়, এবং যত দ্রুত ক্লাস শুরু করতে পারি তত দ্রুত কিন্তু আমাদের হচ্ছে সময়টা সেভ হয়ে যাবে। কারণ প্রতিদিন শেয়ার করেন, মেনশন করেন, এগুলো বলতে আমাদের অনেক সময় চলে যায়। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে ক্লাস শুরু হওয়ার 1 মিনিটের মধ্যে আমরা 1K শেয়ার ডান করে ফেলবো। অলরেডি আমাদের সাথে প্রায় 300+ ভাই বোন যুক্ত হয়ে গেছেন। 3টা করে শেয়ার করলে 900 শেয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং উইদিন 1 সেকেন্ডের মধ্যে এটা সম্ভব। মানে 300 ভাই বোন যদি সবাই সমানে শেয়ার করেন, 1 সেকেন্ডের মধ্যে 3টা করে শেয়ার করলে 1000 শেয়ার হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করে ডান লিখেছেন দিন প্রচার, শেয়ার করে ডান লিখেছেন জান্নাতুল, আমির ভাইয়া, ফ্লিপ, টু ডু। আচ্ছা,
আফরোজা আফরিন লক্ষ্মীপুর থেকে জয়েন করেছেন। আচ্ছা, রাজকন্যা রানী। আচ্ছা, আমরা সবাই একটু দ্রুত শেয়ার করে রান লিখে দিব, কারণ আমরা কিন্তু আল্লাহর রহমতে দেখেন দেখতে দেখতে কিন্তু আমাদের 4টা ক্লাস হয়ে গেছে অলরেডি, এবং এভাবে করে একদিন সব ক্লাস শেষ হয়ে যাবে। আমরা বিগত 27 বছরের অথবা 27 সেট প্রশ্ন কিন্তু সলভ করে ফেলবো ইনশাআল্লাহ, এবং আশা করা যায় বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনি মনোযোগ সহকারে সলভ করতে পারেন ইনশাআল্লাহ 25টা প্রশ্নের মধ্যে ইজিলি আল্লাহ চান তো ইনশাআল্লাহ 17টা কমন পাবেন 25-এর মধ্যে, কারণ প্রতি বছর অ্যারাউন্ড 17-18টা প্রশ্ন বিগত বছর থেকেই আসে। তো আপনি যদি ইংরেজিতে 17-18 পেয়ে যান কথার কথা ইনশাআল্লাহ বিগত বছরের প্রশ্নগুলো পড়েই আল্লাহ চান তো ইনশাআল্লাহ, সো আপনি আর বাকি থাকে কত, যেহেতু নিবন্ধনে 40 পাইলে পাস, তার মানে আর 22 লাগে কথার কথা, আর বাকি 3টা সাবজেক্ট মিলে 22 পাবেন না ইনশাআল্লাহ? অবশ্যই পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে। তো আমরা কিন্তু দেরি করবো না, ক্লাস এখনই শুরু করে দিব ইনশাআল্লাহ, এখনই শুরু করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা পরামর্শ সবসময় আমি দিয়ে থাকি, যারা বলেন যে স্যার আপনাদের ক্লাসগুলো রেগুলার পাই না, দেখেন যারা আমাদের ক্লাসগুলো মানে সবগুলো লাইভ ক্লাস রেগুলার পেতে চান, ইভেন হচ্ছে ক্লাস শুরু হওয়া মাত্রই আপনি চান যে আপনার কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাক, সেক্ষেত্রে যেটা করতে হবে, যারা আমাদের জব মেডিসিন পেজের সাথে যুক্ত নাই তারা জব মেডিসিন পেজে লাইক অথবা ফলো দিবেন। লাইক বা ফলো দিলে আপনি জব মেডিসিনের সঙ্গী হয়ে যাবেন, ইভেন আমরা যখনই ক্লাস নিই তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এমনকি আমরা আগে যত ফ্রি ক্লাস নিয়েছি সবগুলো ফ্রি ক্লাস কিন্তু আপনি সিরিয়ালি আমাদের জব মেডিসিন পেজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে। সো আপনার জন্য প্রথম প্রশ্ন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ ভেরি ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন। এটা প্রচুর আসে পরীক্ষায় এবং এই পর্যন্ত অনেকবার আসছে। আমি আপনাদেরকে কি বলে আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা এটা জানেন যারা রেগুলার ক্লাস করেন, ওয়ান অফটা আমি আপনাদেরকে এতবার শিখিয়েছি এবং এত সুন্দর করে শিখিয়েছি, আমার মনে হয় মোটামুটি বেশ সারা বাংলাদেশের অনেক স্টুডেন্ট এই ব্যাপারটা নিয়ে হচ্ছে অনেক বেশি আনন্দিত, কারণ আমরা জানি ওয়ান অফ মানে গুলুগুলু। ওয়ান অফ মানে কি ভাইয়া? গুলুগুলু। গুলুগুলু মানে বুঝেন? আচ্ছা, মানে বোঝা খুবই সহজ। সো বলা হচ্ছে দেখেন পৃথিবীর যেখানেই পাবেন ওয়ান অফ, পৃথিবীর যেখানেই দেখবেন ওয়ান অফ, আমরা দেখবো ভাইয়া নাউনটা প্লুরাল আছে কিনা, নাউনটা কি থাকবে ভাইয়া? প্লুরাল আছে কিনা, আর ভার্বটা কি থাকবে? সিঙ্গুলার আছে কিনা। কিন্তু পরীক্ষা কিন্তু উল্টাপাল্টা থাকবে, নাউন থাকার কথা প্লুরাল দেওয়া থাকবে সিঙ্গুলার, তারপরে ভার্ব থাকার কথা সিঙ্গুলার দেওয়া থাকবে প্লুরাল, কারণ এমনি প্রশ্ন বানায় আর আমাদের টার্গেট হচ্ছে কেমনে প্রশ্ন বানায় এটা পাস করে দেওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। খেয়াল করে দেখেন ভাইয়া এই কেন নাউনটা প্লুরাল হয়, কেন নাউনটা প্লুরাল হয়, ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল কেন হয়? বইতে লেখা আছে প্লুরাল হয়, কিন্তু ব্যাখ্যাটা জানতে হবে, তাহলে জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। যদিও অনেকবার বলেছি, কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমাদের নিউ কামার থাকেন, মানে নতুন কিছু স্টুডেন্ট থাকেন, তাদের জন্য আবার বলতে হচ্ছে, আমি অল্পর মধ্যে বলে দিচ্ছি। দেখেন ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল হওয়ার রিজনটা হচ্ছে ওয়ান অফ যারা এখনো শেয়ার করেন একটু শেয়ার করে দেই। আজকে কিন্তু আপনারা শেয়ার করছেন, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু একদমই ঠিক না, একদমই অবিচার। কারণ হ্যাঁ এক্স্যাক্টলি 513 জন ভাই বোন চলে আসছে। এই 513 জন ভাই বোন যদি সবাই শেয়ার করতো তাহলে মোটামুটি 2000+ ভাই বোন কিন্তু লাইভে থাকতো, 2000+ লাইভে থাকতো। তাহলে বাকি 1500 মানুষের সাথে কিন্তু অবিচার করা হচ্ছে, যারা এখনো পর্যন্ত ক্লাসটা পায়নি। ঠিক আছে, তো সবাই একটু মানে সবাই যদি একটু শেয়ার করে দেখবেন যে অটোমেটিক্যালি 2000 স্টুডেন্ট চলে আসবে। আর সব মানুষ ক্লাসে যত উপস্থিতি বেশি থাকে, ক্লাসটা করা তত বেশি মজা পাওয়া যায়, আর যত বেশি মানুষ উপকৃত হতে পারে। যেহেতু ফ্রি ক্লাস, আমরা চাই যে আমাদের দ্বারা বেশি মানুষ উপকৃত হোক। সো ক্লাসে যদি লাইভে 2000 থাকে, 2 লাখ থাকে, 20 লাখ থাকে, আমাদের কিন্তু লস নাই, বরং যত বেশি থাকবে তত বেশি মানুষ বা স্টুডেন্ট কিন্তু উপকৃত হতে পারবে। ভাইয়ের কথা বুঝছেন না? ক্লিয়ার না? মোটামুটি আল্লাহর রহমতে ক্লিয়ার? ফাইন, ক্লিয়ার। তো সবাই একটু রাগ করলেও একটু শেয়ার করে দেন প্লিজ। যদি মনে হয় যে আমার স্যার শেয়ার কেন করবো, হ্যাঁ 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 করবো না, শেয়ার করে। কারণ হচ্ছে আমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য ক্লাস নিতে পারি, ইভেন আমরা যদি রেগুলারিটি মেনটেন করতে পারি, প্রতিদিন রাত 10টা কিন্তু আমরা ঠিকই চলে আসি, সারাদিন যত কাজ থাকুক না কেন। সো আপনি চাইলে মানে কি বলে, আপনারা তো একটা মানে বা 2টা একটু শেয়ার করতে পারেন, এটা তো খুব কষ্টেরও কাজ না, তাই না বলেন? একটা ক্লিক করে শেয়ার হয়ে গেল, ঠিক আছে। আর শেয়ার হয়ে গেলে সবচেয়ে বেশি লাভটা হবে, আমি একটা বিষয় বলে রাখি, আমি যেহেতু ধরে ধরে বিগত বছরের সবগুলো প্রশ্ন সলভ করে দেবো ইনশাআল্লাহ, তাহলে বিগত বছরের মানে বিগত 27 বছরের প্রশ্ন সলভ করে দেবো। তাহলে 27 বছরের প্রশ্ন যদি সলভ করে দেই, ধরেন প্রত্যেকটা ক্লাস আপনি শেয়ার করে রেখেছেন, তাহলে আপনি কিন্তু আপনার টাইমলাইনে পেয়ে যাবেন। কখনো যদি আপনার মনে হয় যে ক্লাসগুলো রিভিশন দেওয়া দরকার, পরীক্ষার আগে একবার রিভিশন চাইলে দিয়ে দিতে পারবেন, যদি শেয়ার করা থাকে টাইমলাইন থেকে বা আপনার প্রোফাইল থেকে দেখে নিতে পারবেন। আর শেয়ার করা না থাকলে হয়তো তখন আফসোস কাজ করবে নিজের মধ্যে, আরে শেয়ার করলে হয়তো দেখতে পারতাম। শোনেন না? তাহলে আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ যারা ক্লাসটা দেখছেন সবাই শেয়ার করে দেবেন, কারণ আমরা সবাই কৃতজ্ঞ। হ্যাঁ ওকে, শোনেন না? তাহলে কেন এটা নাউনটা প্লুরাল হয়? কারণ হচ্ছে ভাইয়া অর্থটাই এরকম, অর্থটাই এরকম। দেখেন ওয়ান অফের পরে আপনি যা দেন, আপনি যদি বলেন ওয়ান অফ কথার কথা বুকস, অথবা আপনি বলেন ওয়ান অফ পেন্স,
অথবা আপনি যাই বলেন অর্থটাই মানে হচ্ছে প্লুরাল চলে আসবে। যেমন ধরেন আমি যদি বলি এটার বাংলা অর্থ কি, ওয়ান অফ বুকস মানে বইগুলো, বুকস মানে কি বলেন তো ভাইয়া, বইগুলো। আপনি যদি বলেন যে মানে পেন্স, তাহলে পেন্স মানে কলম গুলো, আপনি তাহলে কি হবে একটু চিন্তা করেন, তার মানে বইগুলো, খাতাগুলো, কলমগুলো, ছেলেগুলো, গুলো মানে কি ভাই, গুলো মানে হচ্ছে প্লুরাল। এই জন্য ভাইয়া এই নাউনটা অবশ্যই প্লুরাল হবে, এই ওয়ান অফ এর পরের নাউনটা অবশ্যই প্লুরাল হবে, কারণ অর্থটাই এরকম গুলো। ব্যাপারটা বলছে কি না, ছেলেগুলো, মেয়েগুলো, বইগুলো, খাতাগুলো, কলমগুলো, তাহলে অফকোর্স এখানে কি হবে, গার্লস হবে। কেন, ওই যে মেয়েগুলো লাগবে, ঠিক আছে, সেখানে আমরা মেয়েগুলো দিয়ে দিলাম, ইটস ফাইন। তারপর হচ্ছে ভাইয়া ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে ভাইয়া, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। এটারও একটা রিজন আছে, ভার্বটা কেন সিঙ্গুলার হয়, দুইটা লজিক। একটা হচ্ছে সাবজেক্ট, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করে, এই ভার্বটা ডিপেন্ড করে কার উপরে, সাবজেক্টের উপরে, কার উপরে, সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এখন মজার ব্যাপার হচ্ছে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, কয়টা, 9টা। এর মধ্যে একটা হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। সো বাক্যে যদি প্রিপোজিশন পাওয়া যায়, কি পাওয়া যাবে, প্রিপোজিশন পাওয়া যায়। আমাদের কাজ হচ্ছে প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের এক পর্যন্ত কেটে দিব, কাটলে আপনি সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেয়ে গেলাম কি ভাইয়া, ওয়ান মানে কি, কয়টি ভাইয়া, একটি, অথবা ওয়ান মানে কি ভাইয়া, একজন। ওয়ান মানে কয়জন ভাইয়া, একজন। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে বলেন, অফকোর্স ভার্ব সিঙ্গুলার হবে, হয় ইজ হবে, নাইলে ওয়াজ হবে, অথবা হ্যাজ হবে। ভাই বুঝছেন কিনা, যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে অফকোর্স দুইটা বিষয় আমরা একদম প্রুফ মানে প্রমাণ পেয়ে গেলাম। নাউনটা কেন প্লুরাল হয়, গুলো, ছেলেগুলো, মেয়েগুলো, কলমগুলো, খাতাগুলো, গুলো মানে প্লুরাল, এই জন্য এই নাউনটা অবশ্যই প্লুরাল হবে। কিন্তু পরীক্ষায় সিঙ্গুলার দেওয়া থাকবে, কোনো অপশনে কি থাকবে, সিঙ্গুলার। এই দেখেন সিঙ্গুলার দেওয়া আছে, সিঙ্গুলার হবে নাউনটা। মেয়েগুলো মানে কি গাল, পরীক্ষা কিন্তু এমনি প্রশ্ন বানায়। তাহলে এখানে এই দেখছেন সিঙ্গুলার, বললাম না, কোনো অপশনে সিঙ্গুলার দেওয়া থাকবে। সো যে অপশন সিঙ্গুলার দেওয়া থাকবে অপশন রাখবো না, কাটবো, কেটে দিব। তারপর দেখেন এখানে ভার্বটা হওয়ার কথা কি ভাই, সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট সবসময় ওয়ান হয়, ওয়ান অফ দি বাক্য শুরু হলে সাবজেক্ট সবসময় কি হয় ভাই, ওয়ান হয়, আর ওয়ান মানে একটি বা একজন। তো ভার্বটা হওয়ার কথা সিঙ্গুলার, কিন্তু দেখেন কি করছে, এই দেখেন কেন আর দিলেন, এখানে কেন আর দিলেন, দেখছেন কেমনে প্রশ্ন বানায়। এখানে আর দিছে, আবার এখানে হ্যাভ দিছে, হ্যাভ হবে, হ্যাভ হবে না। তাহলে এই অপশনটা তো আগেই বাদ পড়ছিল, তাই না, এখানে গাল থাকার কারণে। তাহলে এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, তাহলে আনসার কি হবে, অফকোর্স এ, কারণ নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। তো এই ওয়ান অফ দিয়ে, এটা আমি আসলে যেখানেই পাই একটু জোর দিয়ে, ফোর্স দিয়ে এবং প্রচন্ড গুরুত্বের সাথে পড়াই, এই কারণে, কারণ এটা প্রায় প্রতি বছরই পরীক্ষায় আসে। মজার উপর হচ্ছে 2022 সালে প্রাইমারি পরীক্ষা আসছে, 2022 সালে মানে কত বছর আর কি, নিবন্ধন পরীক্ষায় আসছে, মানে ওয়ান অফ দিয়ে প্রাইমারিতেও আসছে, নিবন্ধনেও আসছে, এবং আরো অন্যান্য কত পরীক্ষা যে আসছে এটা আল্লাহ ভালো জানে। ক্লিয়ার, এই জন্য একটু জোর দিয়ে পড়ে আর কি। তাহলে একটু মাথায় রাখবো, পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ, নাউনটা দেখবো প্লুরাল আছে কিনা, ভার্বটা দেখবো সিঙ্গুলার আছে কিনা। নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, আপনারা এটা ঠিক করতেছেন না, শেয়ার করতেছেন না, কিন্তু সবাই একটু শেয়ার করে দিই, এখনো যারা শেয়ার করে নাই, হ্যাঁ, আর অবশ্যই প্রিয়জনদেরকে মেনশন করে জানাই দিই। এবং আজকের ক্লাস কিন্তু অনেক অ্যামেজিং হবে, আজকের ক্লাস থেকে অনেক প্রশ্ন কিন্তু আপনি, এটা শুধু নিবন্ধন না, প্রাইমারি হোক, বিসিএস হোক, অথবা অন্যান্য চাকরি পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। সো খেয়াল করে দেখেন, when my friend arrived I was about to, মানে আমার ফ্রেন্ড মানে আমার বন্ধু যখন পৌঁছেছে, আমার বন্ধু যখন কি করছে ভাইয়া, পৌঁছেছে, তখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম। মানে এমন হয় না, ধরেন আপনি, আপনার বন্ধু হচ্ছে ধরেন বাসায় আসছে, আপনার বাসায় বেড়াতে আসছে, এমন সময় আপনি বাসা, মানে হয় কিন্তু এমন অনেক সময় আপনার বন্ধু আসছে আর আপনি অনেক সময় অফিসে চলে যাচ্ছেন বা কোনো একটা জায়গায় চলে যাচ্ছেন, আপনি আর থাকতে পারছেন না বাসায়, আপনার একটা কাজ আছে, মানে আপনার বন্ধু আসছে আপনিও চলে যাচ্ছেন, এমন কিন্তু অনেক সময় হয়। তখন আপনি কি বলেন, আরে দোস্ত তুই একটু কষ্ট করে থাক, সময় থাকলে একটু থাক, আমি এখন আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে, এমন কিন্তু হয় অনেক সময়, তাই না বলেন। তো এটাই বলা হচ্ছে when my friend arrived, যখন আমার বন্ধু পৌঁছাইলো, I was about to, মানে আমি প্রায় তখন চলেই যাচ্ছিলাম, প্রায় চলেই যাচ্ছিলাম। তো চলে যাওয়ার ইংরেজি কি ভাইয়া, চলে যাওয়ার ইংরেজি হচ্ছে লিভ, লিভ মানে চলে যাওয়া, লিভ মানে কি ভাইয়া, চলে যাওয়া। আর যেহেতু এখানে টু আছে, টু এর পর অফকোর্স ভার্বের কি হবে, বেস ফর্ম হবে। সো বি লিভিং হবে না, লেফট হবে না, গো হবে না, চলে যাওয়ার ইংরেজি হচ্ছে লিভ। সো আনসার হবে কি ভাইয়া, ভি। ক্লিয়ার ইনশাআল্লাহ। সো আসলে এভাবেই প্রশ্নগুলো বানায়, হওয়ার কথা V1 কিন্তু দিয়ে রাখছে উল্টা পাল্টা, গো, লেফট আর হ্যাভি। তো একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে জীবনে আপনাকে আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফাইন্ড আউট কারেক্ট সিনোনিম অফ হ্যাজার্ড, এই প্রশ্নের দেখেন, এই প্রশ্নটা আমার মনে শতবার আসছে, শতবার আসছে এবং আবার আসবে। এই হ্যাজার্ডের মিনিং কি ভাইয়া, হ্যাজার্ড মানে কি, অনেকবার আসছে এবং আবার আসবে। যারা ক্লাসটা মন দিয়ে করতেছেন
ট্রাস্ট মি, তারা কোনো না কোনো পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ। সেটা হইতে পারে বিসিএস প্রাইমারি নিবন্ধন অথবা অন্য কোনো পরীক্ষা। আর যারা ক্লাসটা ধরেন কোনো কারণে করতেছেন না, স্কিপ করতেছেন, ফেসবুকে ভিডিও দেখতেছেন, রিলস দেখতেছেন, সুন্দরী অথবা বান্দরী মেয়ে দেখতেছেন, মানে আপনি নিঃসন্দেহে আপনার নিজের ক্ষতি করতেছেন। ঠিক আছে, তাহলে কি হবে? হ্যাজার্ড। হ্যাজার্ড মানে হচ্ছে আসলে বিপদ। হ্যাজার্ড মানে কি ভাইয়া? বিপদ অথবা ঝুঁকি। সো ইম্পার্শিয়াল মানে তো নিরপেক্ষ, স্ট্যাটিক মানে তো ধীর, ইমোবাইল মানে অচল, ডেঞ্জার মানে বিপদ। ডেঞ্জার মানে কি ভাইয়া? বিপদ। আনসার হবে কি ভাইয়া? ডি। একটু লিখে রাখি, হ্যাজার্ড মানে বিপদ আর বিপদ মানে ডেঞ্জার, অথবা এর সিনোনিম হচ্ছে কি ভাইয়া? ঝুঁকি। ঝুঁকি। আচ্ছা, এটা গতকালকে পড়াইছিলাম এবং প্রচুর চিল্লাচিল্লি করছিলাম যে ভাইয়া এই জিনিসটা প্রচুর আসে পরীক্ষায়, মানে টেন্সের এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন আসে। টেন্সের কোন জায়গা থেকে বলেন? এই জায়গা থেকে। এই জায়গার নাম কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কতটুকু ভাইয়া? অল্প। একটু লিখে রাখেন, কোনো কাজ যদি অল্প সময় ধরে চলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। যেমন ধরেন আমি খাচ্ছি, খাইতে আর কতক্ষণ লাগে? 10 মিনিট বা 15 মিনিট। আই এম ইটিং, রাইট? অথবা ধরেন আমি লিখছি, কথার কথা আর কি, লিখতে আর কতক্ষণ লাগে? 10-15 মিনিট, কথার কথা আর কি। কিন্তু কোনো একটা যদি লম্বা সময় ধরে চলে সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যায় না। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ধরেন আমি 2 ঘন্টা ধরে লিখছি, কথার কথা যদি এমন হয়, আমি 2 দিন ধরে অসুস্থ মানে জ্বরে ভুগছি, আমি 3 মাস ধরে ঢাকা বাস করছি, আমি 10 বছর ধরে ঢাকায় বাস করছি, সেরকম লম্বা সময় হইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সেই যে বলা হচ্ছে এখানে লিভিং, মানে এই যে 5 ইয়ার্স মানে 5 বছর। ভাইয়া 5 বছর ধরে সে বাস করতেছে, এটা অল্প সময় না লম্বা সময়? 5 বছর কি অল্প সময়? না, এটা লম্বা সময়। তাহলে ভাইয়া আপনি কেন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিলেন? বলেন কেন দিলেন? কেন দিলেন? যিনি প্রশ্ন বানিয়েছে আমরা তার প্রতি রেসপেক্ট রেখেই মজা করে একটু পড়াশোনা করব, তাহলে এটা ইজিলি মেমোরিতে সেট হয়ে যাবে এবং আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। খেয়াল করছেন যে প্রশ্ন বানাইছে তার কি করতে মন চায়? আরে ভাই এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? বলেন 5 বছর কি অল্প সময়? 5 বছর একটা লম্বা সময়। এবং এখানে বসা হচ্ছে বসবাসের কথা, আর বসবাসের ব্যাপারটা সাধারণত লম্বা সময়ই হয়। ধরেন আপনি যদি একটা ঢাকাতে একটা বাসা ভাড়াও নেন, আপনি চাইলেও ছাড়তে পারবেন না, মানে অ্যাটলিস্ট 2 মাস আগে আপনাকে নোটিফিকেশন দিতে হবে আমি সামনের মাসে, মানে সামনে 2 মাস পরে বাসা ছেড়ে দিব, নাইলে আপনাকে জরিমানা দিতে হবে। তার মানে আপনি ধরেন এই মাসে উঠছেন, বাসা ছাড়তে চাচ্ছেন, ধরেন এই মাসে উঠে বাসা ছাড়তে চাচ্ছেন, এই মাসেই ছাড়তে পারবেন না, 2 মাস পরে ছাড়তে হবে। তার মানে এই মাস এবং সামনের 2 মাস, কয় মাস? 3 মাস। মানে সহজ কথায় বসবাসের ব্যাপারটা আসলে লম্বা সময় ধরে হয়। অনেকে বলে আমি 10 বছর ধরে ঢাকায় বসবাস করি, 20 বছর ধরে ঢাকায় বসবাস করি, তাই না? হয় না বলেন? তো এই বসবাসের ব্যাপারটা অল্প সময় হয় না, কি হয়? লম্বা সময়। সো লিভিং থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এটা ফরজ, বাধ্যতামূলক। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন দিলেন আপনি বলেন? হবে না। আই লিভ হিয়ার ফর 5 ইয়ার্স, এটা কেন দিলেন আপনি বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও হবে না, ঠিক না? তাহলে আই হ্যাভ লিভড হিয়ার, এটাও হবে না। তাহলে কি হবে? অফকোর্স আই হ্যাভ বিন লিভিং, এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে এখানে বাস করছি। আর তুমি আইছো আমার লগে মিয়া ইলামি করতে আইছো মিয়া, 3 দিন হয় মহলে আইছো, আর এখনই আমার বড় কথা কো মিয়া, জানো মিয়া আমি পুরান লোক মিয়া, 5 বছর ধরে আছি এলাকায়। মানে যে একটু বেশি দিন থাকে কোনো একটা এলাকায়, আর কিন্তু একটা মোটামুটি একটা ধরেন একটা হ্যাডাম তৈরি হয় আর কি, একটু জোরে জোরে কথা কয়। আচ্ছা, পরের প্রশ্ন। এভরি ডে বিগিনস অ্যাট 9 o'clock and ends at 3 o'clock। দেখেন এইখানে একটা আর্টিকেলের ব্যবহার আসছে আর কি পরীক্ষায়, আপনাকে বুদ্ধিমত্তা দিয়ে আনসার করতে হবে আসলে কোনটা হবে। তো এখানে একটা লজিকটা হচ্ছে, ধরেন আপনি একটা স্কুলের ব্যাপারে কথা বলছেন, মানে যে কথাটা বলছে আর কি, যে প্রত্যেকদিন একটা কলেজের কথা বলছে, এই কলেজটা 9টায় খোলে আর 3টায় বন্ধ হয়, 9টায় খোলে আর 3টায় বন্ধ হয়। খুব মনোযোগ। তো যেই কলেজের কথা আপনি বলছেন, যে কেউ একজন এই কলেজের কথাটা বলছে আর কি, তো যেই কলেজের কথাটা বলছে এই কলেজটাকে সে চিনে নাকি চিনে না বলেন? ধরেন আপনি একটা কলেজের কথা বলছেন যে ভাইয়া আমার এলাকায় একটা কলেজ আছে, এটা 3টায় খোলে আর 9টায় বন্ধ হয়। এই কথাটাও তো কেউ না কেউ বলছে। তো যে বলছে সে কি এই কলেজটা চিনে না? চিনে না, অফকোর্স চিনে। না চিনলে আর কেমনে বলবেন? আপনি যদি কলেজটা নাই চিনেন আপনি বললেন কেমনে যে ভাই 9টায় খোলে আর 3টায় বন্ধ হয়? না চিনলে কি বলা যায়? নিশ্চিত আপনি এটা চিনেন, তাই না বলেন? আপনি মাঝে মধ্যে ওই যেহেতু এটা কি বলে, ওই কলেজের গেটে মাঝে মধ্যে দাঁড়ায় থাকেন, তাই না? ওকে ফাইন, তাহলে যে আপনি চিনেন। আর চিনেন এটার আরেকটা সিনোনিম হচ্ছে পরিচিত, মানে ওই কলেজটা নিশ্চয়ই আপনার পরিচিত। আর যেই জিনিস পরিচিত সেটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়, যেই জিনিস পরিচিত সেটা অটোমেটিক্যালি কি হয়? নির্দিষ্ট হয়। আর যেই জিনিস নির্দিষ্ট পৃথিবীতে তার পূর্বে আর্টিকেল দা বসে, এবং এই জন্য যাকে বলা হয় ডেফিনেট আর্টিকেল। আমি আরো সহজ করে বলি, ধরেন আপনি একটা কলেজের ব্যাপারে কথা বলছেন, ভাইয়া জানো এই কলেজটা না 3টায় খোলে আর 9টায় খোলে 3টায় বন্ধ হয়। তার মানে ওই কলেজটাকে নিশ্চিত আপনি চিনেন মানে এই কলেজটা আপনার পরিচিত।
আর যেই জিনিস পরিচিত হয় সেটা নির্দিষ্ট হয়, কি হয় ভাইয়া? নির্দিষ্ট হয়। আর যেই জিনিস পৃথিবীতে নির্দিষ্ট তার পরে আর্টিকেল দা বসে। তার মানে এখানে কি হবে? মোটামুটি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার না পরিষ্কার একটু বলেন প্লিজ, কমেন্টে বলেন ক্লিয়ার না পরিষ্কার। দুইটাই? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার পরিষ্কার দুইটাই হওয়া ভালো। তাই মোটামুটি শিখে গেলাম। এই জন্য আসলে এত চিল্লাচিল্লি করে যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু জানার আছে, প্রত্যেকটা ক্লাসে। যারা যারা রেগুলার ক্লাসগুলো করবেন তারা কিন্তু আসলে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এর কথা কি বুঝছেন না বুঝেন নাই? ইন্নানিল্লাহ, এখনো 1000 ভাই বোন হয় না, এটা শরমের কথা। আমার তো ক্লাস শেষ করে দিতে ইচ্ছা করতেছে। কি করা যায় বলেন তো? সবাই আর একটু শেয়ার টেয়ার করে একটু ধাক্কা টাক্কা দিবেন, মানে যাতে হচ্ছে 2-3 হাজার স্টুডেন্ট হয়ে যায়। নাকি আজকে শেষ করে দিব? ক্লাস কি ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে? একটু দ্রুত জানান, বোরিং লাগলে শেষ করে দিই এখানে। আর যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে আবার একটু ধাক্কা মারি, হ্যাঁ ধাক্কা মারি, একটু 2000 স্টুডেন্ট বানাই ফেলি। সব একটু ধাক্কা দিই, হ্যাঁ একটু শেয়ার দিই, ধাক্কা মানে শেয়ার আর কি, শেয়ার করে একটু ডান লিখে দেন যে ভাইয়া শেয়ার করে ফেলছি। মোটামুটি সবাই শেয়ার দিলে 2-3 হাজার স্টুডেন্ট হয়ে যাবে অটো, এবং 1 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আজকের ক্লাসে আমরা যেগুলো পড়বো আশা করা যায় সারা জীবন আপনার কাজে লাগবে ইনশাল্লাহ। এবং এগুলি পরে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা কাচ্চার চাকরি হবে, আপনার নাতি নাতকুরের চাকরি হবে, তাদের বাচ্চা কাচ্চা, তাদের নাতি নাতকুর, এভাবে হইতেই থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? কিন্তু ক্লাস করতে হবে, মানে আপনি ক্লাস করেন না, বুঝেন নাই? অ্যান্ড ক্লাস না করে যদি কোন স্যার আমার চাকরি হয় না, কি লেগে ওইব কোন আপনার চাকরি হয় না আবার আপনি ক্লাসও করেন না, তাহলে দুইটা নেগেটিভ জিনিস কিন্তু একসাথে করা যায় না। একটা পজিটিভ একটা নেগেটিভ একসাথে হইলে বাচ্চা উৎপন্ন হয়। মানে ধরেন কি জন্য বলে এটাকে, ধরেন একটা নেগেটিভ একটা পজিটিভ একসাথে হইলে আপনার হচ্ছে কি বলে কারেন্ট তৈরি হয় আর কি, কারেন্ট হয়। আর দুইটাই যদি নেগেটিভ দেন কারেন্ট হইব, আর দুইটাই যদি পজিটিভ দেন তাহলে সব জ্বালায় পড়া ছাড়খাড় করে দিব। তাহলে আপনি পারেন না যে ভাই আমি ইংলিশ পারি না, বুঝি না, কম পারি, আবার আপনি ক্লাসও করেন না, তাহলে কেমন হইলো? দুইটা নেগেটিভ একসাথে করা যাবে না। ঠিক আছে? না পারলে কোনো সমস্যা নেই, ক্লাস করতে হবে, দেখবেন ক্লাস করলে একটা সময় ইনশাল্লাহ সত্যিকার অর্থে পারবেন। একজনকে ব্লক করে দিচ্ছি, হ্যাঁ রাগ করবেন না। এক ভাই বলতেছে ভাই পড়াশোনায় আসেন, পড়াশোনা করানোর জন্যই তো আমরা শেয়ার করতে বলতেছি, যাতে আমাদের আরো অনেক বেশি ভাই বোন উপকৃত হইতে পারে। ঠিক আছে না? আমরা ভাইরাস পছন্দ করি না, ঠিক আছে? নো ভাইরাস। বলতেছে ভাই পড়াশোনায় আসেন। আমরা তো পড়াশোনার মধ্যেই ছিলাম, পড়াশোনার মধ্যেই আছি, এবং পড়াশোনার জন্য আরো বেশি মানুষ করতে পারে সেই জন্যই শেয়ার করতে বলছি। ক্লিয়ার? ওকে। সুবহানাল্লাহ, এটা কতবার আসছে পরীক্ষা, দেখেন কতবার আসছে, তাই না বলেন? দেখেন কিছু মানে ইয়ে আছে, ভার্ব আছে যেটা শেষে আসলে বাই হয় না। ন্যাচারালি প্রিপোজিশনের ক্ষেত্রে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করি, কিন্তু কিছু জায়গা আছে একটু ব্যতিক্রম যেখানে আপনি বাই দিলে 100% ভুল হবে। সেই জায়গাগুলো কি ভাই একটু লিখে রাখেন প্লিজ। স্যাটিসফাইড, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড এর পরে কি হয় ভাইয়া? উইথ হয়। প্লিজ, PLEASED, প্লিজ, প্লিজ এর পরে কি হয় ভাইয়া? উইথ হয়। তারপরে কি ভাইয়া? সেইজ, এই যে SEI জারি, সেইজ, এই সেইজের পরে কি হয়? উইথ হয়। তাহলে এই তিনটা ইনফরমেশন যদি আপনার জানা থাকে, দেখেন এটাও পরীক্ষায় আসছে, এটাও পরীক্ষায় আসছে, এটাও পরীক্ষায় আসছে, তিনটাই আসছে, তাহলে এদের পরে সবসময় প্যাসিভ করার সময় কি হয়? উইথ হয়। হ্যাঁ, স্যাটিসফাইড উইথ, একটু লিখে রাখেন, লিখলে মনে থাকবে। যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে। ঠিক আছে? স্যাটিসফাইড উইথ, তারপর হচ্ছে কি জানো? প্লিজ উইথ, সেইজ উইথ। সো এই ইনফরমেশনটুকু যদি আপনার মাথায় থাকে তাহলে এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড। দেখেন এখানে উইথ নাই মানে কাটা, এখানে উইথ নাই মানে কাটা, এখানে উইথ নাই মানে কাটা, একটা অপশন উইথ আছে, তাহলে আনসার হবে কি ভাই? ডি। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখা আছে। পরের প্রশ্ন দেখেন, আই ডোন্ট হ্যাঙ্কার। আচ্ছা, হ্যাঙ্কার এরপরে একটা প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে ভাইয়া আফটার, এবং এই হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে লালায়িত হওয়া, লালায়িত হওয়া। তো এই লালায়িত হওয়া এটা অনেকটা ইংলিশের মতোই, মানে এই লালায়িত হওয়া বললে মানুষ আবার বুঝবো না। তো এটা হচ্ছে একটা বাংলা, এবং বাংলার কিন্তু বাংলা আছে, সেই বাংলার বাংলা অর্থ হচ্ছে আসলে লোভে পড়া। হ্যাঁ, মানে আমি সম্পদের প্রতি তেমন লোভী না, সম্পদের প্রতি তেমন আমার আগ্রহ নাই। হ্যাঁ হইতে পারে। তাহলে ভাই বুঝছি, আই ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, মানে আমি সম্পদের প্রতি লোভী না, সম্পদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই, সম্পদের প্রতি আমার তেমন কোনো ঝোঁক নাই, অথবা সম্পদের প্রতি আমি লালায়িত না, এরকম কিছু বোঝায়। তাহলে কি হবে? হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার। সবাই একটু কমেন্টে লিখেন হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার, লিখলে মনে থাকে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। পরের প্রশ্ন, ইটস আ লং স্টোরি। ইটস আ লং স্টোরি মানে হচ্ছে সে অনেক কথা, সে অনেক কথা, সে অনেক কথা। তো একটু খেয়াল করে দেখেন, আপনি যদি ভাবেন যে এটা লম্বা মানে কথার কথা, সে অনেক দিনের কথা, এমন হবে না। এটা লম্বা গল্প করেছিল, এটা হবে না। সে অনেক বড় কথা দিয়েছিল, এটাও হবে না। একটা বুদ্ধি শেখাই দেয়, দেখেন ট্রান্সলেশনের ক্ষেত্রে এই বুদ্ধিটা দিয়ে আপনি আজীবন আনসার করতে পারবেন। সেই বুদ্ধিটা হচ্ছে
ধরেন কোন একটা ট্রান্সলেশন আসছে, কেমন কোন একটা ট্রান্সলেশন আসছে এবং এই ট্রান্সলেশনের হুবহু কোনো ওয়ার্ড যদি এখানে থাকে, ধরেন কথার কথা স্টোরি, স্টোরি মানে গল্প, মনোযোগ প্লিজ, এটা একটা বুদ্ধি এবং এই টেকনিক দিয়ে ধরেন আনকমন প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। যদিও এখানে তেমন কোনো বুদ্ধি চলে না, এগুলো মুখস্থ করতে হয়, তবুও আপনি আনসার করতে পারবেন। কেমনে? ধরেন এইখানে এই জিনিসটার বাংলা জানতে চাইছে, সো এইখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর সরাসরি কোনো অর্থ যদি কোনো একটা অপশনে থাকে ওই অপশনটা আগে কাটবেন, কারণ এই ট্রান্সলেশনগুলো আক্ষরিক হয় না, ভাবানুবাদ হয়। ক্লিয়ার? তার মানে ধরেন স্টোরি শব্দটা এখানে আছে, খেয়াল করেন, হ্যাঁ আমরা একটা শব্দ ধরি স্টোরি আছে, তার মানে কোনো একটা অপশনে যদি স্টোরির বাংলা কি গল্প, গল্প পান ওই অপশনটা আগে কাটবেন, কারণ সরাসরি যেটা আছে এটা হবে না, এটা আগে কাটবে। আচ্ছা, তারপরে দেখেন লং, লং মানে কি লম্বা, আর কোথাও গল্প আছে? আচ্ছা নাই। তো লং মানে লম্বা, কোনো অপশনে যদি লম্বা শব্দটা থাকে এটা আগে কাটবো। ব্যাপারটা বুঝছেন কিনা? তার মানে হুবহু কোনো ওয়ার্ডের অর্থ যদি থাকে ওইটা আগে কেটে ফেলবো, কারণ হুবহু হয় না, ট্রান্সলেশনগুলো একটু ভাবানুবাদ হয় আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, তারপরে সে অনেক দিনের কথা এরকম হবে না, সে অনেক, এই যে বড় কথা, লং মানে তো বড়, তাহলে এটাও হবে না, তাহলে কি হবে? সে অনেক কথা, ইটস আ লং স্টোরি মানে আসলে আমার অনেক কথা বলার আছে তোমার সাথে, প্লিজ তোমার একটু সময় হবে, একটু বসো না প্লিজ, বসো প্লিজ আর একটু। ওকে, তারপরে দেখেন শি কুড নট বাটস। আচ্ছা, সবসময় আমরা দেখেছি যে কিছু ওয়ার্ড আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে আপনার ক্যানট হেল্প, কুডন্ট হেল্প। আচ্ছা, কিন্তু এই যে জায়গাটা এটা হচ্ছে আসলে আপনি যদি এভাবে বলেন, আমরা দুইটা মনে রাখতে পারি যে ক্যানট বাট অথবা কুড নট। হ্যাঁ জি স্যার, গুড, কুড নট বাট। সো এই যে ক্যানট বাট অথবা কুড নট বাট, তারপর হ্যাড বেটার, তারপর হচ্ছে যত মডেল ভার্ব আছে, একদম সহজ কথা যদি আমরা বলি, কেমন, যত মডেল ভার্ব আছে এদের পরে সবসময় বি1 হয়। কি হয় ভাইয়া? কি হয়? বি1 হয় সবসময়। কি হয়? বি1 হয়। ক্যানট বার অথবা কুডন্ট বার অথবা হ্যাড বেটার অথবা যত মডেল ভার্ব আছে এই পৃথিবীর সবগুলোর পরে সবসময় কি হয়? বি1 হয়। একটু খেয়াল করে দেখেন, এখানে বি1 নাই মানে কাটা, এখানে বি1 নাই মানে কাটা, এখানে বি1 নাই মানে কাটা, একটা অপশনে বি1 আছে। আনসার হবে কি ভাইয়া? ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। সো হওয়ার কথা বি1, দেওয়া রাখছে কি? হেল্প, গোয়িং, গোজ, উল্টাপাল্টা। আসলে এভাবেই আসলে প্রশ্নগুলা বানায়। আপনি যদি একবার বুঝতে পারেন যে কেমনে প্রশ্ন বানায়, আপনার আর কি আটকায়। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। নাউন অফ দ্য ওয়ার্ড ফ্রি। সো দেখেন, ফ্রি শব্দটা নাউন চাইছে, এবং আমি যেটা সবসময় আপনাদেরকে ইন্সপায়ারেশন করে থাকি যে ভাইয়া এই ফ্রি শব্দটার নাউন আমরা জানবো, ইটস ফাইন, কিন্তু স্মার্টনেস হবে ফ্রি শব্দটা কি সেটা আগে জানা। আরে ভাই, পরীক্ষাতে এটাও আসতে পারে যে ফ্রি কোন পার্টস অফ স্পিচ, আসতে পারে কিনা বলেন? আসতে পারে এবং আসেও। এই জন্য আমরা জানবো আগে ফ্রি কোন পার্টস অফ স্পিচ, তারপর আমরা ফ্রি নাউন বের করবো। ঠিক আছে? সো ফ্রি মানে কই গেলি বেড়া? আচ্ছা, ফ্রি মানে স্বাধীন। ফ্রি মানে কি ভাইয়া? স্বাধীন। আমরা বলি না আই এম ফ্রি, আমি স্বাধীন, বিকজ মাই এক্সাম ইজ ওভার, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আমি রাজা, কে আর আটকে আমার, আমি যাবো কক্সবাজারে। আচ্ছা, সো স্বাধীন, এই স্বাধীন শব্দটা ভাই অ্যাডজেক্টিভ, এটা একটা মানুষের অবস্থাকে নির্দেশ করে অথবা একটা প্রাণী অথবা একটা বস্তুর অবস্থা নির্দেশ করে। আমি স্বাধীন, আমার কোনো বাধা নাই, এখন আর যেখানে খুশি উড়ে যেতে পারবো। তো যেহেতু এই শব্দটা অ্যাডজেক্টিভ কি চাইছে ভাইয়া? এটা নাউন চাইছে। তাহলে খেয়াল করে দেখেন, এই স্বাধীন শব্দটার নাউন কি হবে? বাংলায় যদি আমরা বলি স্বাধীনতা, কি হবে? স্বাধীনতা। স্বাধীন শব্দের বাংলা নাউন কি হবে? বাংলা নাউন হবে স্বাধীনতা। সো ফ্রি নট বলতে এই পৃথিবীতে কোনো কিছু নাই। ফ্রিলি, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। ফ্রিডমনেস বলতে আসলে কোনো কিছু এই পৃথিবীতে নাই। ফ্রিডম শব্দটাই মানে হচ্ছে ভাইয়া স্বাধীনতা, এবং এটা হচ্ছে নাম, মানে নাউন, অর্থাৎ স্বাধীন অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে আসলে ফ্রিডম অথবা স্বাধীনতা। সো আনসার হবে কি ভাইয়া? সি। আনসার কি হবে? তারপর দেখেন টেক ওয়ান টু টাস্ক, এটা অনেকবার পরীক্ষা আসে এবং 2-3 ভাবে আসে। আমি একটু লিখে দিচ্ছি, দেখেন, টেক সামবডি টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক। আরেকটা হচ্ছে আপনার ব্রিং টু বুক, ব্রিং টু বুক। একটু খেয়াল করে দেখেন, এই দুইটার অর্থই হচ্ছে ভাইয়া, বাংলা অর্থ যদি আমি বলি আসলে তিরস্কার করা। এগুলো পরীক্ষায় প্রচুর আসে, বিশেষ করে এই দুইটা, মানে যে দুইটা লিখলাম এই দুইটা আমার মনে হয় এক একটা 500 বার করে আসছে পরীক্ষায়, এতবার আসছে এবং এতবার আসে, প্রচুর আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ, কোনো না কোনো পরীক্ষা কমন পেয়ে যাবে। তো বাংলা অর্থ হচ্ছে তিরস্কার করা, ইংলিশ অর্থটা হচ্ছে রিভোক। ইংলিশ অর্থটা হচ্ছে কি ভাইয়া? রিভোক হইতে পারে, আবার অথবা আপনার ইয়ে হইতে পারে, ইনসাল্ট হইতে পারে, পানিশমেন্ট হইতে পারে, এরকম কিছু একটা। সো দেখেন, এখানে একটু ঝামেলা হয় পরীক্ষায়, একটু আমরা ভুল করি। টেক সামবডি আর পরে অনেক সময় বুক থাকে, আবার ব্রিং এর সাথে অনেক সময় কি থাকে? টেক থাকে। ব্যাপারটা বুঝেন, মানে ব্রিং এর সাথে এটা একটু মিলায় মনে রাখতে পারেন যে ব্রিং এর শুরুটা বি দিয়ে,
বুকের শুরুটাও বি দিয়ে, তার মানে ব্রিং এর সাথে বুক হয়, ব্রিং টু বুক, ব্রিং টু বুক। কিন্তু পরীক্ষা অনেক সময় উল্টাপাল্টা করে, এই ব্রিং এর পরে টু দেয়, তারপরে বুকের জায়গায় টাস্ক দিয়ে দেয়। দেখেন কেমনে প্রশ্ন বানায়, এরকম দেয় ব্রিং টু টাস্ক, হবে না। মনে রাখবো কেমনে ভাইয়া, বি 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 বি, আর দুই বি যদি কাছাকাছি বলেন তাহলে কিন্তু বউ হয়ে যায়, বিবি ও বিবি, বুঝছেন? ওকে, তাহলে খেয়াল করে দেখেন, আর যদি টাস্ক হয় টেক টেক সামবডি টু টাস্ক, তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, তাহলে টি 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 মনে থাকবে ইনশাল্লাহ। কি হয়ে গেল ভাইয়া, টি টি মনে থাকবে, কি হয়ে গেল, টি টি, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে টেক এর সাথে টাস্ক হবে, ব্রিং এর সাথে বুক হবে, এটা একটু মাথায় রাখবো কারণ এটা প্রচুর আসে আর আমরা উল্টাপাল্টা করে ফেলি। যাই হোক, তাহলে অর্থ কি, বাংলা অর্থ তিরস্কার কর্তা, ইংলিশ অর্থ হবে রিভোক অথবা পানিশমেন্ট, মানে শাস্তি দেওয়া, তিরস্কার করা অথবা ইনসাল্ট করা, সামথিং এলস। সো যে কোনো একটা থাকবে এখানে। ইমিডিয়েট মানে নকল করা, এটা হচ্ছে না। রিজু মানে জীবন বৃত্তান্ত, এটা হচ্ছে না। রেস্ট্রেইন মানে ধরে রাখা, এটা হচ্ছে না। এক্স্যাক্টলি পেয়ে গেছি আমরা, রিভোক। রিভোক মানে কি ভাইয়া, তিরস্কার করা। প্লিজ টেক ইট বিকজ ইটস লেট স্যার, প্লিজ টেক ইট, টেক ইট প্লিজ। ওকে, গুড। আজকে এত দর্শকদের জ্বালায় মনে হচ্ছে ক্লাসটা শেষ করে দিই এখনই। আজকে কি হইলো, সবাই কই গেল? হ্যাঁ, আজকে কোনো খেলা টেলা আছে, কিছু আছে, কোনো অনুষ্ঠান? হ্যাঁ, আচ্ছা। দ্য ডগ ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। দেখেন এই জিনিসগুলো কত ইম্পর্টেন্ট, ক্লাসগুলো না করলে কেমনে শিখবেন বলেন প্রিয় ভাই বোন আমার। দেখেন এই লেড মানে হচ্ছে ডিম পাড়া, লেড মানে কি ভাইয়া, ডিম পাড়া। সো কেউ যদি আনসার করে দ্য ডগ ওয়াজ লেড ইন ফ্রন্ট অফ দ্য ডোর, মানে কি বলে, কুকুরটা দরজার সামনে বসে বসে ডিম পাড়তেছে, হ্যাঁ কি করা দরকার, মাইর দেওয়া দরকার কিনা? কুত্তা মানে কুকুর শুনলে আপনারে কামড়ায়া ছিঁড়ে বেড়ে ফেলবো, তেমন কিন্তু বলা যাবে না। দ্য ডগ ওয়াজ লেড ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে বয়া বয়া কুকুরটা ডিম পাড়তেছে, এমন বলা যায় না। তার মানে এটা রাখবো না, কাটবো, কেটে ফেলবো। এই লাইট মানে মিথ্যা বলা, লাইট মানে কি ভাইয়া, মিথ্যা বলা, কেমন মিথ্যা বলা। সো আপনি যদি কোন দ্য ডগ ওয়াজ লাইড ইন ফ্রন্ট অফ দ্য ডোর, কুকুরটা দরজার মানে সামনে বসে বসে মিছা কথা কইতাছে, আর কুত্তা মানে কুকুর শুনলে রাগ করবো না কোন, এই আমি মিছা কথা কই মিয়া, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার মানে এটাও হবে না। আচ্ছা, এই লেন এবং এই লেন, এটা হচ্ছে V3, আর এটা তো দেখতেই পাচ্ছেন ভার্ব আইএনজি। ওকে ফাইন। আচ্ছা, এটার অর্থ মানে হচ্ছে শুয়ে থাকা, এটার অর্থ হচ্ছে শুয়ে থাকা, এটার অর্থ হচ্ছে কি ভাই, শুয়ে থাকা। সো মজার ব্যাপার হচ্ছে এই V3 কোন একটা বাক্যে তখন হয় যখন কাজটা অ্যাক্টিভ না হয়, প্যাসিভ হয়। মানে V3 মানে প্যাসিভ, এখানে বিভার্ব আছে আর এখানে V3 আছে। সো আপনি যদি এটা দুইটার অর্থই শুয়ে থাকা, মনোযোগ প্লিজ, হ্যাঁ। সো আপনি যদি এটা আনসার করেন তাহলে ব্যাপারটা এমন হবে, দরজার সামনে কুকুরটাকে শোয়ানো হয়েছিল, মানে কুকুরটা যদি নিজে নিজে শুইতে পারে তাহলে বাক্যটা অ্যাক্টিভ হবে। ধরেন কেউ কাজটা নিজে নিজে, কোনো একটা কাজ নিজে নিজে করতে পারে মানে অ্যাক্টিভ, আর কেউ কাজটা যদি নিজে নিজে করতে পারে, মানুষে করে, তাহলে সেটা প্যাসিভ হয়। কুকুরটা যদি নিজে নিজে শুইতে পারে অ্যাক্টিভ, আর কুকুরটাকে যদি অন্য কেউ শোয়ায় দেয় তাহলে প্যাসিভ। আর আপনি চিন্তা করেন, দরজার সামনে কুকুরটাকে শোয়ানো হয়েছিল এবং দরজার সামনে কুকুরটা শুয়ে আছে, জাস্ট আপনার মাথা ঘাটা, নট সূত্র, কোনটা হবে বলেন তো? মানে একটু চিন্তা করেন, দরজার সামনে কুকুরটাকে শোয়ানো হয়েছিল, এটার কি কোনো বাস্তবতা আছে? পৃথিবীতে এমন কেউ আছে দরজার সামনে কুত্তা মানে কুকুর শোয়ায় রাখে? এক, নাকি কোনটা হবে, দরজার সামনে কুকুরটা শুয়েছিল? এক্স্যাক্টলি, আমরা জন্মের পর থেকেই দেখে আসতেছি যে যারা কুকুর লালন পালন করে তাদের দরজার সামনে কিন্তু রাতের বেলা কুকুরটা শুয়ে থাকে। তার মানে কুকুর তো নিজে নিজেই শুইতে পারে, কুকুরে তো কোলে করে না শোয়া দেওয়া লাগে না, বিছনা করে দেওয়া লাগে না, বালিশ দেওয়া লাগে না, হ্যাঁ নিজে নিজে শুইতে পারে, তাই না বলেন? তার মানে অফকোর্স আনসার হবে বি, দ্য ডগ ওয়াজ লাইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর, কুকুরটা দরজার সামনে শুয়েছিল। এবং এটাই হয় ন্যাচারালি, এবং এটা আমরা ছোট থেকে মানে ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত। বরং এমন আমরা কখনোই দেখিনি যে কুকুরটাকে শোয়ানো হয়েছিল, ধৈর্য নিয়ে শোয়াই দিছে কোলে করে, তাই না বলেন? ক্লিয়ার? ওফ জোস জাদু, ক্লিয়ার? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। নো নো, ওকে স্যার। পরের প্রশ্নটা দেখেন, এটা কি আবার, এখন আমার হাত খালি, আরে ভাই আনসারটা বেরোয় আছে অলরেডি। আচ্ছা, আই এম এমপ্টি হ্যান্ড নাও, মানে আমার হাতে এখন টাকা পয়সা নাই আর কি, আমার হাত খালি, আমার হাত খালি। দা ভার্ব অফ দ্য শোর, আরে ভাই শোরের ভার্ব আমরা বের করবো, কিন্তু তার আগে জানতে হবে শোর মানে কি। কারণ একটা বিষয় মাথায় রাখবেন, এটাও তো পরীক্ষায় আসতে পারে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমাদেরকে জানতে হবে শোর মানে কোন পার্টস অফ স্পিচ। তাহলে শোর মানে হচ্ছে নিশ্চিত, শোর অর্থ কি ভাইয়া, নিশ্চিত। এবং এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কি ভাইয়া, অ্যাডজেক্টিভ। তো কি চাইছে, এটার ভার্ব চাইছে, শোরের ভার্ব। কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি যেগুলো পরীক্ষায় মানে নিবন্ধন পরীক্ষায় আসবে, না 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 আসবে না, অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ, একটু লিখে রাখতে পারেন চাইলে। যেমন ধরেন পাওয়ার, ডেঞ্জার,
এইবল, ঠিক আছে। আর এটা হচ্ছে ভাইয়া শোর। এই 4টা ওয়ার্ডই প্রাইমারি পরীক্ষা মানে নিবন্ধন পরীক্ষা অলরেডি আসবে না, কিন্তু আসছে অলরেডি এবং আবার আসবে ইনশাআল্লাহ। যারা লিখে রাখবেন তাদের আজীবনের সম্পদ হবে। সো এই জিনিসগুলোকে ভার্ব করতে বলা হয়। কেমন, কি বানাইতে বলা হয় ভাইয়া? ভার্ব বানাইতে বলা হয়। সো পাওয়ারের মানে হচ্ছে এটা একটু পরে লিখবো আমরা, এটা একটু ভিন্ন, বাকিগুলো মোটামুটি সেম। হ্যাঁ, সো ডেঞ্জারের ভার্বটা হবে ভাইয়া এনডেঞ্জার। ডেঞ্জারের ভার্ব কি হবে ভাইয়া? এনডেঞ্জার। আচ্ছা, এবলের ভার্ব কি হবে? এনাবল। আচ্ছা, শোরের ভার্ব হবে কি ভাইয়া? এনশোর। তার মানে এই 3টার পূর্বে এন দিলে হয়ে গেল, ইএন দিয়ে হয়ে গেল, এন্ড ডেঞ্জার হয়ে যাবে, এনাবল হয়ে যাবে, শোর এনশোর হয়ে যাবে। আর এই পাওয়ারটা একটু ভিন্ন, এটার পূর্বে ইএম হবে। তাহলে পাওয়ার এম্পাওয়ার। এই 4টাই পরীক্ষায় অলরেডি আসছে এবং এই 4টা আবার আসবে ইনশাআল্লাহ। যারা লিখে রাখবেন তাদের আজীবনের সম্পদ হবে। আপনারা অনেক ভাই বোন কমেন্ট করেন যে ভাইয়া মানে পড়লে মনে থাকে না। সো ন্যাচারালি মানে সায়েন্টিফিক্যালি এটা প্রুফ, কেউ যদি কোনো কিছু একটা 28 বার পড়ে তাহলে সেটা তার মনে থাকবে। আমরা এখানে প্রায় 1000 ভাই বোন ক্লাস দেখতেছি। সো আমাদের 1000 ভাই বোন যদি আপনারা কমেন্টে লিখেন, মানে সবাই লিখেন, এবং 1000 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায়, শোরের ভার্ব হচ্ছে এনশোর, এবলের ভার্ব হচ্ছে এনাবল, তারপর হচ্ছে কি বলে এটাকে, ডেঞ্জারের ভার্ব হচ্ছে এনডেঞ্জার, পাওয়ারের ভার্ব হচ্ছে এম্পাওয়ার। এই কথাগুলো যদি আপনি লিখেন আর 1000 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায়, মানে কমেন্টগুলো আর কি, আপনি বলেন মনে থাকবে কিনা? যেখানে 28 বার পড়লে মনে থাকে, 1000 বার পড়লে মনে থাকবে না? ইনশাআল্লাহ অবশ্যই থাকবে। শুধু মনে থাকবে না, কলিজা আজীবনের জন্য সেট হয়ে যাবে। এই জন্য সবাই লিখবেন। যারা বিগত বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করেন তারা জানেন যে এই 4টাই কিন্তু পরীক্ষায় আসছে, আর যারা জানেন না তাদেরকে জানাই দিলাম এবং আবার আর মেনশন। রাইটিং ইজ বেটার দেন রিডিং। সো কি বলে, রাইটিং ইজ বেটার মানে রাইটিংটা ভালো দেন রিডিং। রিডিং এর থেকে রাইটিংটা কি ভালো, মানে পড়ার চেয়ে লেখা ভালো হইতেই পারে। আচ্ছা, কোনো সমস্যা নেই। নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, এটা নেগেটিভ বানাইতে হবে। একটা ছোট্ট বুদ্ধি শিখাই দিব, যে বুদ্ধি দিয়ে আপনি 1 সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন 1 সেকেন্ডে। কেমনে ভাইয়া? সো এইরকম যদি কোন একটা বাক্য মানে হচ্ছে কি বলে এটাকে, এটা কিন্তু কম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এই বাক্যটা কিন্তু কম্পারেটিভ ফর্মে আছে, কারণ এখানে তুলনা করা হচ্ছে। ধরেন পড়ার থেকে লেখা ভালো, তুলনা করা হচ্ছে, আর তুলনা মানেই কম্পারেটিভ। সেই ধরনের কম্পারেটিভ মানে বাক্যকে যখন নেগেটিভ বানাইতে বলে, তখন ছোট্ট একটা ক্লু, সেটা কি ভাইয়া? পরের যেটা থাকবে, পরে যে নাউনটা থাকবে, পরে যেই ভার্ব আইএনজিটা হোক, পরের যে নাউনটা হোক, অথবা সবার শেষের যে ওয়ার্ডটা থাকবে, অথবা তুলনা, যেই দুইটা জিনিসের সাথে আমরা কম্পেয়ার করতেছি, তুলনা করতেছি, শেষের যেটা থাকবে এটা ঘুরে সামনে নিয়ে আসতে হবে। মানে এখন রাইটিং দিয়ে শুরু হয়েছে বাক্যটা, নেগেটিভ বলে রিডিং দিয়ে শুরু হবে। একটু খেয়াল করে দেখেন, এখানে রিডিং নাই কাটা, একটা আপনার রিডিং আছে, আনসার বের হয়ে গেছে অটো। তাহলে রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং। বলা হচ্ছে রিডিং ততটা ভালো না, রিডিং ইজ নট, রিডিং হয় নট অ্যাজ গুড, ততটা ভালো, অ্যাজ রাইটিং, যতটা রাইটিং ভালো। তার মানে রাইটিং যতটা ভালো, রিডিং এতটা ভালো না, তার মানে রাইটিং ভালো। এক্স্যাক্টলি এটাই তো বলা হচ্ছে, রাইটিং ইজ বেটার। মাথা কাজ করতেছে? রিডিং ইজ নট, রিডিং হয় না, অ্যাজ গুড এত ভালো, অ্যাজ রাইটিং, যতটা রাইটিং ভালো, রিডিং কিন্তু এতটা ভালো না। তার মানে কে ভালো? রাইটিং ভালো। তাহলে এখানে তো রাইটিং এর কথাই বলা হচ্ছে, রাইটিং ইজ বেটার দেন রিডিং। আনসার হবে বি। ক্লিয়ার? তাই ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা। এই উত্তরটা অনেকবার পড়েছি আপনার ক্লাসে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই বলি যে ক্লাসগুলো রেগুলার করেন, তাহলে এমন শর্টকাট অনেক কিছু জানতে পারবেন যেটাতে পরীক্ষার হলে 1 সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবেন। আরে ভাই 5 মিনিট সময় দিলে পৃথিবীর যে কেউ আনসার বের করতে পারবে, কিন্তু পরীক্ষাতে 5 মিনিট সময় পাবেন না ভাই, সর্বোচ্চ 10 সেকেন্ড 15 সেকেন্ড করে সময় পাবেন। তো আমার টার্গেট হচ্ছে আমি আপনাদেরকে এটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ, যে মাত্র 2 সেকেন্ডে বা 5 সেকেন্ডে কেমন আনসার বের করতে হয়। এবং আলহামদুলিল্লাহ যারা আমার ক্লাস রেগুলার করেন তারা কিন্তু পারেন। এমন যারা আছেন তারা একটু কমেন্টে জানায় যে আলহামদুলিল্লাহ স্যার আগের থেকে অনেক উন্নতি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ যে কোনো ইংরেজি প্রশ্ন মোটামুটি অল্প সময়ের মধ্যে আনসার করতে পারে, 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে। একটু জানায়েন প্লিজ কমেন্টে, ভালো লাগবে আমার। পরের প্রশ্ন দেখেন, হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন হচ্ছে যৌগিক নাউন। যৌগিক নাউন মানে আসলে দুইটা ওয়ার্ড মিলে যদি একটা নাউনের কাজ করে তাকে বলা হয় কম্পাউন্ড নাউন, ঠিক আছে? সো কম্প্রিহেনশন এটা একটা ওয়ার্ড, হলিডে মানে ছুটির দিন এটা একটা ওয়ার্ড, এন্টারটেইনমেন্ট মানে বিনোদন এটা একটা ওয়ার্ড, কিন্তু হেয়ার মানে চুল, ব্রাশ মানে ব্রাশ। তাহলে এখানে দুইটা জিনিস, এই দুইটা জিনিস মিলে একটা নাউনের কাজ করতেছে এবং এটার নাম হয়ে গেল চিরুনি। কি নাম হয়ে গেছে ভাইয়া? চিরুনি। তার মানে হেয়ার ব্রাশ, এখানে দুইটা নাউন মিলে একটা নাউনের কাজ করতেছে, এই জন্য এটার নাম হয়ে গেল ভাইয়া চিরুনি। মানে একটা নতুন নাউনের জন্ম হয়েছে, চিরুনি। আর এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। এটা একটা কি ভাইয়া? কম্পাউন্ড নাউন। ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন, জীবনে ভুল হবে? গুড। আচ্ছা, পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন, উই ইট উই মে লাইভ, মানে আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। ভালো কথা,
বাঁচনের লেগা খান, আপনার জীবনের উদ্দেশ্য যদি বাঁচন হয় তাহলে বাঁচেন, সমস্যা কি। তবে মানুষের মতো মানে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে হবে, ঠিক আছে, নেক আমলের সাথে বাঁচতে হবে। উই ইট আমরা খাই, ড্যাশ উই মে লাইফ যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে যাতে ইংলিশ কি, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। ফর মানে কি যাতে না, ফর মানে তো জন্য। বিকজ মানে কি যাতে না, বিকজ মানে তো কারণ, তাই না বলেন। আচ্ছা লিস্ট মানে, লিস্ট এখানটাতে হবে না, কারণ হচ্ছে এখানটাতে সো দ্যাট হবে। কি হবে? সো দ্যাট হবে। সো উই ইট আমরা খাই, সো দ্যাট যাতে উই মে লাইফ আমরা বেঁচে থাকতে পারি। উই ইট আমরা খাই, সো দ্যাট উই মে লাইফ যাতে আমরা বেঁচে থাকতে পারি। ক্লিয়ার? জীবনে ভুল হবে, জীবনে গুড। আচ্ছা হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিটি? দেখছেন এই মানে এই ওয়ার্ডগুলোকে বলা হয় চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এটার অ্যাডজেক্টিভ কি, এটার নাউন কি, অথবা এটার ভার্ব কি, আপনাকে এটা ট্রান্সফর্ম করতে হবে, রূপান্তর করতে হবে। এই জিনিসটাকে বলা হয় চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ থাকবে নাউন বানাইতে হয় ভার্ব, অথবা থাকবে ভার্ব বানাইতে হবে অ্যাডজেক্টিভ। এবং চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর প্রায় 4টা থেকে 5টা প্রশ্ন আসে। কয়টা? 4টা 5টা। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আলহামদুলিল্লাহ আজকের ক্লাস করে আমরা অনেকগুলো জেনে ফেললাম। আমরা জানলাম ডেঞ্জার, আমরা জানলাম শোর, আমরা জানলাম এইভল, আমরা জানলাম এম্পাওয়ার, অনেকগুলো ফ্রিডম, তাই না, অনেকগুলো জেনে ফেলছি। তো পিউরিফাই শব্দটার অ্যাডজেক্টিভ কি চাইছে? আরে ভাইয়া পরীক্ষাতে এটাও আসতে পারে, পিউরিফাই কোন পার্টস অফ স্পিচ। সো আমরা আগে জানবো এটা কোন পার্টস অফ স্পিচ। পিউরিফাই মানে বিশুদ্ধ করা, বিশুদ্ধ করা, বিশুদ্ধ করা, বিশুদ্ধ করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব। বিশ্বাস করা, প্রতারণা করা, বিশুদ্ধ করা, অবিশুদ্ধ করা, দূষিত করা, কোনো কিছু করা মানেই ভার্ব। সো পিউরিফাই শব্দটা ভার্ব। এটা কি বানাইতে হবে? অ্যাডজেক্টিভ বানাইতে হবে। চলেন বানাই আমরা। আচ্ছা পিউরিটি সাধারণত টিওয়াই থাকলে নাউন হয়, তার মানে আপাতত এটা হচ্ছে না। পিউরিটি মানে বিশুদ্ধতা। ফুল, পিওর ফুল মানে কোনো ওয়ার্ডের সাথে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু পিওর ফুল বলতে কোনো কিছু এই পৃথিবীতেই নাই, সো এটা আরও আগেই কাটা। পিওর, পিউরিফাইং। সো পিউরিফাইং শব্দটা দুইটা জিনিস হইতে পারে, আইদার এটা হইতে পারে জিরান অথবা পার্টিসিপল। কারণ ভার্বের সাথে আইএনজি থাকলে সেটাকে কখনোই আপনি জিরান বলতে পারবেন না, অথবা পার্টিসিপল বলতে পারবেন না। এটা দুইটাই হইতে পারে, জিরানটা হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। বাক্যের উপর ভিত্তি করে এটা ডিসিশন নেওয়া যাবে। সো শুধু ভার্বের সাথে আইএনজি মানে জিরান, পার্টিসিপল দুইটাই হইতে পারে। পিওর, পিওর মানে বিশুদ্ধ। সো এটা একটা গুণ। আমরা বলি না যে ছেলেটা অনেক পিওর, অথবা এই খাবারটা অনেক পিওর, নিশ্চিন্তে তুমি খেতে পারো। সো পিওর মানে বিশুদ্ধ, এটা একটা গুণ। আর গুণ মানে অ্যাডজেক্টিভ। আনসারটা কি ভাইয়া? সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে ভাইয়া? সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে? সি। আজকে মডেল টেস্ট দিচ্ছি আর ক্লাস করছি ইংরেজি, এখান থেকে হুবহু 5 কমন পেলাম, আলহামদুলিল্লাহ। এটাই তো চাই আমরা, আপনারা পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি স্কুল ও কলেজ জীবনে 27 বছরে যা শিখতে পারিনি, আল্লাহর রহমতে জব মেডিসিন গ্রুপের সাইদুল স্যার, মনুর স্যার, নাসির স্যার ও উক্ত গ্রুপের সাথে সংশ্লিষ্ট প্রাণপ্রিয় শিক্ষকদের ক্লাস করে মাত্র 1 মাসে অনেক কিছু শিখতে পেরেছি, যা জব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রেরণা যোগাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এবং এমন একজন দুজন না, আমাদের এমন শত শত হাজার হাজার ভাই বোন উপকৃত হচ্ছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ নীলমিয়া ভাইকে। আচ্ছা পরের প্রশ্নটা দেখেন। আমার সাথে একটা কথা বলি, রাগ করিয়েন না। দেখেন আমাদের আজকে কিন্তু অনেক ভাই বোন ক্লাসে নাই, অনুপস্থিত। ধরেন তারা যে নাই, ক্লাসটা কি থেমে আছে, ব্যাপারটা বুঝেন। কিন্তু তার মানে যে থাকবে না, যে করবে না, সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজের কপালে নিজে কুড়াল মারতেছে। দেখেন ক্লাস কিন্তু ঠিকই চলে যাচ্ছে, অলরেডি 5টা প্রশ্ন শেষ হয়ে গেছে, প্রশ্ন সলভ করাবো 27টার। এই 5টা প্রশ্ন যদি আপনি করতেন, 5টা প্রশ্ন আমরা প্রত্যেকটা প্রশ্নে মানে সেটে তো 25টা করে প্রশ্ন থাকে, তার মানে 125টা প্রশ্ন আপনি শিখতে পারতেন। এবং যেহেতু আমি 4টা করে অপশন ব্যাখ্যা করি, তার মানে 4টা সেট পড়া মানে 125 মানে 500টার মতো, তাই না বলেন? তার মানে 500টা জিনিস আপনি শিখতে পারতেন 5টা ক্লাস করলে। বঞ্চিত হয়ে গেলেন, নিজের ক্ষতি করলেন। ওকে পেন, আচ্ছা শব্দটি কেটে দাও, এটা খুবই সহজ। পেন থ্রু দ্য লাইন। সো এখানে পেন নাই, এখানে পেন নাই, পেন নাই, পেন লাগবে। আনসার কি হবে? এ। পেন থ্রু দ্য ওয়ার্ড মানে হচ্ছে শব্দটি কেটে দাও। পেন থ্রু দ্য ওয়ার্ড মানে শব্দটি কেটে দাও। আচ্ছা দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, এটা এর আগের ক্লাসও পড়াইছিলাম, আবার আজকেও আইছে, বারবার আসে, কিছু করার নেই। আমি প্রচুর চিল্লাইতেছি গলা ভাঙতেছি, কিন্তু মানুষেরা ক্লাস করতেছে না। ঠিক আছে, একটা সময় টের পাইবেন না। সো নো রুম মানে হচ্ছে জায়গা না থাকা, জায়গা না থাকা। নো রুম মানে কি ভাই? জায়গা না থাকা, জায়গা না থাকা, জায়গা না থাকা। আপনি যদি বলেন যে দেয়ার ইজ নো রুম ইন মাই রুম, আমার রুমে কোনো জায়গা নেই। দেয়ার ইজ নো রুম ইন দ্য সিটি, এই শহরে কোনো জায়গা নেই। দেয়ার ইজ নো রুম ইন দ্য হাউস, এই বাড়িতে তোর জন্য কোনো জায়গা নেই। বলে কি না? অনেক সময় বলে। তাহলে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ মানে এই বেঞ্চে কোনো জায়গা নেই, এই বেঞ্চে কোনো জায়গা নেই, এখানে নাই, এই বেঞ্চে কোনো জায়গা নেই, এখানে রুম পাইলেন কই থেকে আবার? এই বেঞ্চে কোনো জায়গা নেই। তাহলে এটা আনসার হবে সি ভাইয়া, আনসার হবে সি। তাহলে ভাই একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম যে
ইংরেজি যেই জিনিসটা বা যে লাইনটা যেই সেন্টেন্সটা বাংলাও করতে বলা হয়, ওই সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ড যদি হুবহু পরীক্ষায় থাকে, সাধারণত ওই অপশনটা আগে কাটবেন। মনে আছে? তো একটু খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানাইছে। এখানে রোম মানে কি জানো ভাইয়া? কক্ষ। খেয়াল করছেন এখানে কক্ষ আছে, এটা কাটবো। খেয়াল করছেন এই যে এখানে রোম শব্দটার অর্থ রোম, এটাও আছে, এটা কাটবো। তাহলে এইগুলা কিন্তু হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, আচ্ছা সিনট্যাক্স ইজ কানেক্টেড উইথ, আচ্ছা সিনট্যাক্স বলতে আসলে বোঝায় আসলে মানে সেন্টেন্স গঠনের যে স্ট্রাকচার বা সেন্টেন্স গঠনের যেই কি বলে এটাকে নিয়মাবলী, ওইটা বলা হয় সিনট্যাক্স। সেই জন্য অবশ্যই এটা কার সাথে কানেক্টেড ভাইয়া? সেন্টেন্সের সাথে কানেক্টেড, ঠিক আছে। সিনট্যাক্স হলো বাক্য গঠনের যেই নিয়ম, সুতরাং অফকোর্স এটি কার সাথে কানেক্টেড হবে? সেন্টেন্সের সাথে, কারণ সেন্টেন্স অর্থ কি ভাইয়া? বাক্য। সেন্টেন্স কি? বাক্য। রানার ফাদার ওয়ান্টস হিম টু বি অ্যান ইঞ্জিনিয়ার ড্যাশ আ ডক্টর, মানে রানার বাবা তাকে ডাক্তার না বানায়া ইঞ্জিনিয়ার বানাইতে চায়। তাহলে রানার বাবা ওয়ান্টস চায়, হিম তাকে, বি বানাইতে ইঞ্জিনিয়ার, মানে রানার বাবা তাকে বানাইতে চায় ইঞ্জিনিয়ার কিসের পরিবর্তে? ডাক্তারের পরিবর্তে। কিসের পরিবর্তে? ডাক্তারের পরিবর্তে, মানে ডাক্তার না বানায় ইঞ্জিনিয়ার বানাইতে চায়। তাহলে ডাক্তারের পরিবর্তে তার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, তাহলে পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে। পরিবর্তে ইংলিশ কি? পরিবর্তে ইংলিশ কি? অ্যাকসেপ্ট টু না, অ্যাকসেপ্টিং না, ইনস্টিড না, কি হবে? ইনস্টিড অফ। তাহলে ইনস্টিড অফ মানে কি ভাইয়া? পরিবর্তে। ইনস্টিড অফ মানে কি দেখেন? পরিবর্তে। রানার্স ফাদার ওয়ান্টস টু বি হিম অ্যান ইঞ্জিনিয়ার ইনস্টিড অফ আ ডক্টর। রানার বাবা একজন ডক্টর না বানায় তাকে কি বানাইতে চায়? ইঞ্জিনিয়ার বানাইতে চায়। আচ্ছা, খুবই মজার একটা প্রশ্ন এবং এটা প্রচুর আসছে এই পর্যন্ত এবং আবার আসবে। পৃথিবীর যেখানে দেখবেন নো, এটাকে প্যাসিভ করা 1 সেকেন্ডের ব্যাপার। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কারণ নো দিয়ে যদি একটা বাক্য থাকে, সেই বাক্যটাকে প্যাসিভ করার জন্য 2 লাগে। কি লাগে? প্রিপোজিশন হিসেবে 2 লাগে। বাই দেওয়া যায় না, বাই দেওয়া যায় না, বাই দেওয়া যায় না। কি লাগবে? 2 লাগবে। এখানে 2 নাই কাটা, এখানে 2 নাই কাটা, এখানে 2 নাই কাটা, একটা অপশনে 2 আছে, তো আনসার হবে কি ভাই? বি। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে যেখানে 2 আছে সেটাই আনসার, কারণ নো এর সাথে 2 হয়, সিনিয়রের সাথে 2 হয়, জুনিয়রের সাথে 2 হয়, সুপারের সাথে 2 হয়, আল্টিরিয়রের সাথে 2 হয়, পোস্টেরিয়রের সাথে 2 হয়, অল্টারনেটিভের সাথে 2 হয়, অ্যাডারের সাথে 2 হয়। মনে থাকবে ইনশাআল্লাহ? হার্মফুলের সাথে 2 হয়, ইনজুরিয়াসের সাথে 2 হয়, ইন্ট্রোডিউসের সাথে 2 হয়। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। যা বললাম এর মধ্যে 3টা 45 বেশি আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ওকে, ইট ইজ হাই টাইম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আমার মনে হয় এমন কোনো নিবন্ধন পরীক্ষা নাই যেখানে ইট ইজ হাই টাইম দিয়ে, মানে ইট ইজ হাই টাইম এই স্ট্রাকচারটা দিয়ে বা সূত্রটা দিয়ে প্রশ্ন আসে নাই। গতকালকে পড়াইছি, এর আগের ক্লাসে পড়াইছি, মানে যতগুলো নিবন্ধনের প্রশ্ন সলভ করেছি আমার সব প্রশ্নেই ছিল। তো এটা দিয়ে 2টা লুজ প্রিয় ভাই বোন আমার, ইট ইজ হাই টাইম অথবা টাইম যাই বলেন না কেন, এটার পরে অনেক সময় 2 থাকে, আবার অনেক সময় ঠিকই থাকে ভাইয়া ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে অনেক সময় কি থাকে? সাবজেক্ট থাকে। সো ইট ইজ টাইমের পরে যদি 2 থাকে, কি থাকে ভাইয়া? 2 থাকে, তাহলে B1 হবে। 2 থাকলে কি 1 হবে? B1 হবে। আর যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে কি হবে? B2 হবে। সেখানে কি আছে ভাইয়া? ইট ইজ হাই টাইম উই সাবজেক্ট আছে, তাহলে কি হবে? এখানে B2 হবে। B2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেখানে B2 নাই মানে কাটা, B2 নাই মানে কাটা, B2 নাই মানে কাটা, একটা অপশনে B2 আছে। সো আনসার হবে কি ভাইয়া? A. It is high time we changed our eating habit. It is high time we changed our eating habits. এখনই উপযুক্ত সময় আমাদের খাবারের অভ্যাসটা পরিবর্তন করার, কারণ এমনি খাইলে আর বেশি দিন বাঁচন লাগবে না, বুড়ি বাইরে একদম টুরে হয়ে যাবে। পরের প্রশ্ন, রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ পেশেন্ট। এই কথাটা বলার মানে কি দেখেন, এইখান থেকে আপনি মানে অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার গোটা শিক্ষা জীবনটাকে হয়তো পরিপূর্ণতা দান করবে ইনশাআল্লাহ। দেখেন কেমনে প্রশ্ন বানায়। রহিম ওয়েন্ট টু হাসপাতাল, রহিম হাসপাতালে গেছে, ভালো কথা, কিন্তু শেষে আবার এটা লাগাইছেন কি লেগে? অ্যাজ পেশেন্ট। ব্যাপারটা বুঝছেন? মানে রহিম হাসপাতালে গেছে ঠিক আছে, কিন্তু অ্যাজ পেশেন্ট এটা কেন লিখলেন? মানে এই বাক্যের অর্থ হচ্ছে রহিম রোগী হিসেবে হাসপাতালে গেল। আরে ভাই, রহিম হাসপাতালে গেছে রোগী হিসেবে, এটা বলার দরকার আছে? রহিম হাসপাতালে গেছে ইটস ফাইন, এটা যথেষ্ট ছিল। রোগী হিসেবে গেছে, এটা আবার কি ধরনের কথা? তাহলে মানুষে কি রোগী হিসেবে অনেকে যায়, আবার অনেকে অরোগী হিসেবে যায়, এমন নাকি? হ্যাঁ, ব্যাপারটা আসলে অনেকটা এমনই। ব্যাপারটা হচ্ছে এখানে এই অ্যাজ পেশেন্ট দিলে এক রকমের আর্টিকেল হবে, অ্যাজ পেশেন্ট না দিলে আরেক রকমের আর্টিকেল হবে, এটা হচ্ছে ব্যাপার আর কি। সো কষ্ট করে যদি একটা জিনিস লিখে রাখতে পারেন, এটা আপনার আজীবনের সম্পদ হবে। কি লিখবেন বলেন? লিখেন, যার যেখানে যাওয়ার কথা, যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে, যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে, হ্যাঁ সেখানে গেলে, হ্যাঁ হ্যাঁ সেখানে গেলে আর্টিকেল লাগে না, আর্টিকেল লাগে না। এটা লিখেন প্লিজ, এটা আপনার বললাম না সারা জীবনের সম্পত্তি হবে ইনশাআল্লাহ। আর্টিকেল লাগে না, যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না। আর্টিকেল শব্দটাকে আমি কয়েকটা জিনিসের সাথে তুলনা করছি। একটা হচ্ছে ধরেন অনুমতি, কেমন? অনুমতি। একটা হচ্ছে ধরেন অনুমতি, আরেকটা হচ্ছে ধরেন পাসপোর্ট। এই দুইটা জিনিসের সাথে আমি ধরেন তুলনা করলাম আপনাদের বোঝানোর স্বার্থে, কেমন? মানে 2 সালে
একটা হচ্ছে অনুমতি, একটা হচ্ছে পাসপোর্ট। খুব মনোযোগ প্লিজ, হ্যাঁ, জিনিসটা কিন্তু অনেক মজার। তাহলে আমরা কি লিখলাম, সবাই একটু লিখেন, লিখার শেষে ডান লিখবেন যে ভাই লিখছি। এটা অনেক অনেক বড় একটা সম্পদ আপনাদের জন্য হবে ইনশাল্লাহ। যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, লাগে না, লাগে না। আর্টিকেলে আরেকটা সিনোনিম আমরা বললাম আর কি, জাস্ট বুঝার স্বার্থে। আর্টিকেল মানে ধরেন অনুমতি, অথবা আর্টিকেল মানে ধরেন পাসপোর্ট। আর মনে করেন আপনার বাড়ি বাংলাদেশ, মানে আপনি বাংলাদেশে আইতে চাইতেছেন, আপনার কি পাসপোর্ট দরকার আছে? ব্যাপারটা বুঝেন কিন্তু, মানে আপনি বাংলাদেশে যেখানেই যান পাসপোর্ট দরকার আছে? দরকার নেই, কারণ আপনি তো বাংলাদেশি। তাহলে বাংলাদেশের লোক বাংলাদেশ আইব, পাসপোর্টের দরকার নাই। ব্যাপারটা বুঝেন। ধরেন আপনি বিয়ে করছেন, এখন আপনি আপনার বউর কাছে যেতে চাচ্ছেন, আপনার কি অনুমতি দরকার আছে? আপনার কিন্তু অনুমতি দরকার নেই, কারণ বিয়ে করছেন মানে হচ্ছে আপনার জন্য সে অনুমোদিত। ব্যাপারটা বুঝেন কিন্তু। সো আপনি সেখানে গেলে আর্টিকেল লাগবে না, অনুমতি দরকার না। কিন্তু অন্য কেউ যেতে চাইলে কিন্তু তার অনুমতি লাগবে। আপনার রুমে অন্য কেউ প্রবেশ করতে চাইলে অনুমতি লাগবে, কিন্তু আপনার রুমে কিন্তু আপনি ইজিলি যে কোনো সময় প্রবেশ করতে পারেন। অন্য কেউ আসতে চাইলে কিন্তু দরজায় নক করতে হয়, তারপর আপনি তাকে রিকগনাইজ করেন, সে আসতে পারবে কিনা অনুমতি লাগে। অনুমতি ছাড়া আসতে পারে? অনুমতি ছাড়া আসা কিন্তু অন্যায়। তার মানে যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে অনুমতি লাগে না, আর্টিকেল লাগে না, পাসপোর্ট লাগে না। কিন্তু যার যেখানে যাওয়ার কথা না সেখানে গেলে আর্টিকেল দিয়ে যেতে হবে, এমনি এমনি যেতে পারবেন না, মানে অনুমতি লাগবে। ঠিক আছে না? আর্টিকেল লাগবে। তাহলে ব্যাপারটা অনেকটা সহজ করে যদি বলি, ধরেন একজন মুসল্লি নামাজ পড়তে মসজিদে যাবে। মুসল্লি তো নামাজে মানে মসজিদে নামাজ পড়তে যাওয়ারই কথা। তো মুসল্লি যদি নামাজ পড়তে মসজিদে যায়, তাহলে সেক্ষেত্রে আর্টিকেল লাগবে না। আপনি চাইলে বলবেন রহিম ওয়েন্ট টু মস্ক। রহিম ওয়েন্ট টু মস্ক মানে যখনই আর্টিকেল নেই তাহলে মানে বুঝা গেছে না নামাজ পড়তে গেছে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনার এলাকায় একটা নতুন মসজিদ বানাইছে অনেক সুন্দর, সেখানে কিন্তু সবাই নামাজ পড়তে যায় না, অনেক ছেলেরা যায়, অনেক মেয়েরা যায়, অনেক বৃদ্ধরা যায়, তাই না বলেন? সো সবাই নামাজ পড়তে যায় না, দেখার জন্য যায়, ভিজিট করতে যায়। সো মসজিদে যখন কোনো মানুষ নামাজ পড়তে না গিয়ে দেখার জন্য যায়, যেহেতু মসজিদ নামাজের জন্য বানাইছে, নামাজ পড়তে গেলে আর্টিকেল লাগবে না। কিন্তু মসজিদ কেউ যদি দেখতে যায়, তাহলে নামাজের জন্য যায় নাই, সেক্ষেত্রে আর্টিকেল দিতে হবে। তাহলে আপনি যদি বলেন রহিম ওয়েন্ট টু দ্য মস্ক, এর মানে হ্যাঁ কিন্তু নামাজ পড়তে যায় নাই, হ্যাঁ কিন্তু মুসল্লি না। তাহলে হ্যাঁ কি ভাইয়া? অমুসল্লি। জন্য ব্যাপারটা মানে রহিম ওয়েন্ট টু দ্য মস্ক, এর মানে রহিম কিন্তু অমুসল্লি, মানে হ্যাঁ কিন্তু নামাজ পড়তে যায় না, দেখতে গেছে। ব্যাপারটা বুঝছেন কিনা? ধরেন উইথ হিজ ওয়াইফ অথবা উইথ হিজ চিলড্রেন, রহিম তার বাচ্চা কাচ্চা বউ সহ মসজিদ দেখতে গেছে, নামাজ পড়তে যায় না, কিন্তু অবশ্যই আর্টিকেল দিয়ে যেতে হবে। ব্যাপারটা বুঝছেন কিনা? তারপরে ধরেন হাসপাতালে আপনি গেলেন, আপনার একজন ভাই অথবা বোন অসুস্থ, তারে দেখতে গেছেন, আপনি কিন্তু রুগী না। যদি রুগী হন আপনার কিন্তু আর্টিকেল দরকার নেই, কারণ আপনি রুগী তো হাসপাতালে যাইবো, এটাই স্বাভাবিক। তাহলে যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগবে না। রুগী হাসপাতালে যাবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। তাহলে যেহেতু রহিম পেশেন্ট, হ্যাঁ তো হাসপাতালে যাইবই, হ্যাঁ কিন্তু আর্টিকেল দরকার নেই, তার মানে এখানে ক্রস। কিন্তু হ্যাঁ যদি ভিজিট করতে যায়, ধরেন আপনার একজন ভাই অসুস্থ, বোন অসুস্থ, আপনি রক্ত দিতে যাচ্ছেন অথবা আপনি তাকে দেখতে যাচ্ছেন, আপনার কিন্তু আর্টিকেল দিয়ে যেতে হবে। তার মানে আপনি যদি বলেন রহিম ওয়েন্ট টু দ্য হসপিটাল, তার মানে হ্যাঁ কিন্তু রুগী না, মানে দেখতে গেছে আর কি। ব্যাপারটা ক্লিয়ার মোটামুটি? তাহলে যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, যেহেতু রহিম এখানে স্পষ্ট বলে দিচ্ছে রুগী। রহিম যদি রুগী হিসেবে যায় তাহলে হ্যাঁ আর্টিকেল দরকার নাই, নো আর্টিকেল। ঠিক আছে? আর যদি এই কথাটা লেখা না থাকতো, তার মানে ব্যাপারটা এমন বুঝাইতো যে হ্যাঁ কাউরে দেখতে গেছে, সামথিং এলস, তাহলে অবশ্যই আর্টিকেল দা দিতে হইতো, আর্টিকেল দা। তাহলে যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, আর যার যেখানে যাওয়ার কথা সেখানে আর্টিকেল দা দিয়ে যেতে হবে। আরেকটা সিম্পল উদাহরণ, যেমন আমরা যারা স্টুডেন্ট তারা গেলে কিন্তু স্কুলে গেলে আর্টিকেল লাগবে না, রহিম ওয়েন্ট টু স্কুল, আর্টিকেল লাগবে না। কিন্তু যদি আপনি স্কুলে যান, আপনি অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ পিতা বা বাবা, আপনার কিন্তু আর্টিকেল দিয়ে যেতে হবে, কারণ আপনি তো স্কুলে পড়ার জন্য যাচ্ছেন না, আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য যাচ্ছেন। তখন বলতে হবে রহিম ওয়েন্ট টু দ্য স্কুল, তার মানে হ্যাঁ কিন্তু ছাত্র না, হ্যাঁ কিন্তু স্টুডেন্টের বাপ অথবা মা অথবা গার্ডিয়ান। ব্যাপারটা বুঝছেন কি না? এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। আল্লাহর রহমতে জীবনে কোনোদিন ভুল হয় বলেন? তাহলে আবার বলি, যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, কিন্তু যার যেখানে যাওয়ার কথা না সেখানে গেলে আর্টিকেল দিয়ে যেতে হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে একটা নতুন কিছু হয়তো জানলাম, যারা এটা আজকে জীবনে প্রথমবার জানলাম তারা কমেন্টে ফার্স্ট লিখে অথবা 1 লিখে দেবে। আলহামদুলিল্লাহ, এটা আজকে জীবনে প্রথমবার জানলাম। আশা করা যায় জীবনে কোনোদিন এখান থেকে প্রশ্ন আসলে ভুল হবে না ইনশাল্লাহ, জীবনে কোনোদিন ভুল হবে না, জীবনে কোনোদিন ভুল হবে না। ক্লিয়ার? ক্লিয়ার আপাতত এটুকু ক্লিয়ার? সবার ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। তাহলে খুশি খুশি খুশি। এই জন্য প্রিয় ভাই বোন আমার এত চিল্লাচিল্লি করি যে ভাইয়া ক্লাসগুলো করেন, কারণ যখনই আপনি রেগুলার ক্লাস করবেন, ট্রাস্ট মি, নিঃসন্দেহে আপনি অনেক কিছু জানতে পারবেন। এখন বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এবং আজকে কি আমরা নতুন কিছু জানতে পেরেছি আল্লাহর রহমতে? নতুন কিছু কে নতুন কিছু জানতে পেরেছেন, এবং কয়টা নতুন কিছু আজকে জানতে পারলেন? একটু কমেন্টে জানাবেন যে ভাই আজকে 1টা 2টা 5টা জিনিস আমি আজকে নতুন জানতে পেরেছি, এবং আজকে আমি অনেক খুশি ক্লাসটা করে যে আমি এই জিনিসগুলো আগে জানতাম না। খুশি খুশি, সবাই খুশি? গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, আপনারা অনেকক্ষণ ধরে নিবন্ধন ব্যাচের কথা জানতে চাচ্ছিলেন, কিন্তু ক্লাসের ডিস্টার্ব হয়, এই জন্য আমরা ক্লাসের মাঝখানে চেষ্টা করি না বলার আর কি। তো টেনশন নাই, যারা নিবন্ধন ব্যাচের কথা জানতে চাচ্ছিলেন, আমি আপনাদেরকে একটু গুড নিউজটা শোনাই দিই। মমিনুল স্যার, নাসির স্যার খুলনা আছেন, তো তারা আমাকে একটা সংবাদ দিয়েছেন যে স্যার
যারা গতকালকে হচ্ছে লিমিট শেষ হয়ে যায়, বিকাশ লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের কোর্সে ভর্তি হতে পারে নাই স্যার, তাদেরকে আরেকটা দিন একটু সুযোগ বাড়ায় দেন। সো আপনার জন্য গুড নিউজ, আপনারা নাহিদ স্যার, মোহাম্মদ স্যারের জন্য দোয়া করবেন। আপনারা কিন্তু আজকে চাইলে 1520 টাকার অফারে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। নিবন্ধনের পূর্ণাঙ্গ কোর্সে, মানে 4টা বিষয়ের পূর্ণাঙ্গ কোর্সে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথের 100% সিলেবাস কমপ্লিট করানো হবে। তার মানে আমাদের সবগুলো ক্লাস আজীবন রেকর্ড থাকবে, যেটা আমাদের প্রত্যেক স্টুডেন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে যে ভাইয়া ক্লাসগুলো রেকর্ড থাকবে কিনা, কারণ আমরা তো চাকরি করি, টিউশনি করি, পরে লাইভ ক্লাস করতে না বলে পরে কেমনে কি করবো। আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভে নেওয়া হবে। কোনো কারণে যদি ক্লাস করতে না পারেন, ক্লাস রেকর্ড থাকবে, যে কোনো সময় দেখতে পারবেন। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে ভাইয়া এক্সাম এক্স্যাক্টলি। আপনার পড়াশোনা যতই করেন, আপনি এক্সাম না দিলে কোনোদিন বুঝতে পারবেন না যে আপনার উন্নতি কতটুকু হয়েছে। এই জন্য আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ এক্সাম ব্যাচ রেখেছি এটার সাথে, অর্থাৎ এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি, যেখানে আপনার এক্সাম নেওয়া হবে 130টা, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের উপর টেস্ট নেওয়া হবে। এছাড়াও উইকলি, মান্থলি, মডেল টেস্ট, ইভ্যালুয়েশন টেস্ট, এই সব কিছু মিলিয়ে প্রায় 130টা এক্সাম নেওয়া হবে, যেটা আপনার প্রস্তুতিকে শতভাগ পূর্ণতা দিতে কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। ইভেন 3 নম্বর কথা হচ্ছে ভাইয়া, আমরা সাজেশন বা হাইলাইটস পাবো কিনা। অফকোর্স এখানটাতে আমরা আমাদের এই কোর্সে পূর্ণাঙ্গ 4টা বিষয়ের পরিপূর্ণ কিন্তু আপনি হাইলাইটস পেয়ে যাবেন, 4টা বিষয়ের পরিপূর্ণ। এবং আমরা এই পর্যন্ত যত হাইলাইটস বানিয়েছি আলহামদুলিল্লাহ, মনে হয় যে, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সবচেয়ে ভালো হয়েছে বা সবচেয়ে গুছানো এবং সুন্দর হয়েছে কি বলে নিবন্ধনের হাইলাইটস। এত সুন্দর করে গুছানো হয়েছে আলহামদুলিল্লাহ, মানে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ, এত সুন্দর করে গুছানো হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমরা ধারণা করতেছি যেহেতু নিবন্ধনে মাত্র 40 পাইলেই পাস, তার মানে আশা করা যায় ইনশাআল্লাহ সবাই পাস করবেন, ইনশাআল্লাহ সবাই পাস করবেন যদি আপনি আমাদের ক্লাসগুলো ঠিকমতো করেন আর হাইলাইটসটা মন দিয়ে পড়েন। ঠিক আছে ইনশাআল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট। ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? আচ্ছা, ভর্তি হওয়ার জন্য 01939964623 বিকাশ নগদ রকেট পার্সোনাল, হ্যাঁ 01767265758 এই 2টা নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। এই বিকাশ নগদ রকেটে এগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার। সো আপনারা কিন্তু হচ্ছে সেন্ড মানি করবেন, বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করে আপনারা হচ্ছে এই নাম্বারগুলোতেই কল দিবেন। কল দিলে কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবে ইনশাআল্লাহ। 01939964623 01767265758 বিকাশ নগদ পার্সোনাল। আমি আবার বলছি, প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম হবে। ইভেন 4টা বিষয় পরিপূর্ণ হাইলাইট বা সাজেশন পেয়ে যাবেন। আমাদের সাজেশনের দামই আছে আপনার প্রায় 2700 টাকা। সো সব মিলে আমরা কোর্স ফি রাখতেছি মাত্র কত ভাইয়া? 1520 টাকা। আমরা এক্সাম ব্যাচের ফি ধার্য করেছিলাম 500 টাকা। আমরা হাইলাইটসের দাম যদি ধরি 800 টাকা, 1300 টাকা এখানেই চলে আসতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। সো স্যারদের অনুরোধে, মানে কি বলে, স্যাররা বলেছেন যারা হচ্ছে আমাদের বিকাশ লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে বা টাকা যারা ম্যানেজ করতে পারেননি, এই কারণে যারা ভর্তি হতে পারেননি, আজকেও তাদের জন্য অফারটা দিয়ে দেওয়ার জন্য সো আমি স্যারদের কথা রাখলাম, অফারটা দিয়ে দিলাম। আশা করি অনেক অনেক খুশি হয়েছেন। তো আজকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ, মাত্র 1520 টাকায়। এছাড়াও যারা প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের কিন্তু প্রাইমারির একদম নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, যেটার নাম দিয়েছি আমরা 16তম ব্যাচ। একটা ইংরেজি ক্লাস হয়েছে এটাতে। সো এই 16তম ব্যাচে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন মাত্র 1320 টাকায়। সেম এখানটাতেও প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে এবং 4টা বিষয়ের পূর্ণাঙ্গ হাইলাইটস পেয়ে যাবেন। প্রাইমারি সর্বশেষ প্রস্তুতির জন্য পরিপূর্ণ সাজেশন বা হাইলাইটস পেয়ে যাবেন। এবং এই কোর্সের ফি হচ্ছে মাত্র 1320 টাকা। এছাড়াও আপনারা যারা হচ্ছে 10 থেকে 20 গ্রেডের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, 10 থেকে 20 গ্রেড এবং প্রিলি প্লাস লিখিত, সো এই 10 থেকে 20 গ্রেডের প্রিলি প্লাস লিখিত কোর্সের ফি হচ্ছে মাত্র 1620 টাকা। আর যারা 46তম বিসিএসে ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য কোর্স ফি হচ্ছে 3060 টাকা। সো এই সেম আগের নাম্বারে আপনারা হচ্ছে বিকাশ নগদ রকেটে টাকা সেন্ড মানি করবেন। এই 2টা নাম্বারে বিকাশ নগদ রকেট রয়েছে, এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে কল দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবে। একটু দেখে রাখেন, হ্যাঁ 16তম প্রাইমারি ব্যাচ 1320 টাকা, 10 থেকে 20 গ্রেড 1620 টাকা এবং 46তম বিসিএস ব্যাচ কত ভাইয়া? 3060 টাকা। সো আমাদের অনেক ভাই বোন অনেক দিন ধরেই ইচ্ছা পোষণ করছিলেন যে স্যারদের ক্লাস অনেক দিন ধরে দেখছি এবং আলহামদুলিল্লাহ